আসসালামু আলাইকুম। গল্পের শুরুতে একটা কথা। এই গল্পটা অনেক সুন্দর, একটা ভাইরাল গল্প। যদি আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এই গল্পটা শোনেন, আশা করি আপনাদের সময় নষ্ট হবে না। তো চলুন গল্পটা শুরু করা যাক। আপুরা, আপনাদের কাছে একটা সাজেশন চাই। আমার বিয়ে ঠিক হয়েছে আমার এক প্রতিবেশী আন্টির ছেলের সাথে। তারা বংশগত বড়লোক। আগেও বড়লোক ছিল, এখন আরও বেশি। ছেলেটা ক্লাউড ইঞ্জিনিয়ার, বেশ পয়সা হয়েছে তারও। আমরা আগে নিম্ন মধ্যবিত্ত ছিলাম। আমার বাবা তখন 10,000 বেতনে চাকরি করতো একটা ফ্যাক্টরিতে। আমরা 6 ভাই বোন কি কষ্টে বড় হয়েছি তা বলার বাইরে। তখন ওই আন্টি আমাদের পছন্দ করলেও ওনার ছেলেটা আমাদের দু চোখে দেখতে পারতো না। আমাদের বাড়িতে তখন টেলিভিশন ছিল না। তাদের বাড়িতে বাংলা সিনেমা দেখতে গেলে সে এমনভাবে ঘাড় বাঁকিয়ে চলে যেত, বলতো যে লজ্জায় অপমানে মাথা হেঁট করে চলে আসতাম। তখন ছোট ছিলাম, তাই অত আত্মসম্মান বোধ ছিল না। ছেলেটা না থাকলেই আমি আর আমার বোন ওদের বারান্দার দরজা ঠেলে ঠুলে টিভি দেখতে মেঝেতে বসে যেতাম। সে যাতে সিনেমা শেষ হওয়ার আগে না আসে তার জন্য দোয়া করতাম। অবশ্যই হুট করে চলে এলে আবারও একই চোখ রাঙানি, ঘাড় বাঁকানো, বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা ঘষে তুড়িবাজি ইশারা করতে বেরিয়ে যেতে। তার মা থাকলে কিছু বলতো না, তখন চোখ দিয়ে ইশারা করত। আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে জানি না, কিন্তু ছোটবেলায় ওইসব আমার আত্মসম্মানে না লাগলেও এখন ওই কথাগুলো মনে পড়লে আমার ভীষণ আত্মসম্মানে লাগে। এই ব্যাপারগুলোকে কেউ দয়া করে রোমান্টিসাইজ করবেন না। মোটেও এই পর্যায়ে পড়ে না এই ব্যাপারগুলো। আমরা গরিব বলে সবসময় নিচু নজরে দেখতো ছেলেটা। আর একটা ঘটনা বলি। একবার আম্মা পিঠা বানাচ্ছিল তাদের বাড়িতে। পিঠাগুলোকে চট্টগ্রামের ভাষায় গুড়া পিঠা বলা হয়। তার মা ডেকেছিল পিঠা বানিয়ে দিতে। আমিও সাথে ছিলাম। তখন ক্লাস 3 নাকি 4 পড়ছি। আমিও পিঠার লতি পাকাচ্ছিলাম। চালের গুঁড়ার কাই নিয়ে হাতের তালু দিয়ে পিঁড়িতে হালকা করে ঘষে ঘষে লম্বা করে পাকানো হয় লতিটা। তারপর সেটাকে ছোট ছোট করে কেটে তৈরি হয় গুঁড়া পিঠা। ছেলেটা হুট করে এলো, আমাকে আর আম্মুকে দেখে তার মায়ের উদ্দেশ্যে বলল, এগুলো আর খাওয়া যাবে? কথাটা শুনে আম্মুর কেমন লেগেছিল জানি না, কিন্তু আমি অতটুকুন একটা মেয়ে ছিলাম, আমার বড্ড অপমানে লেগেছিল। তার মা অবশ্য তাকে চলে যেতে বলে আম্মুর সাথে হেসে হেসে কথা বলছিল, যাতে আম্মু মনে কষ্ট না পায়। আরও একটা ঘটনার কথা বলি। তার এক চাচুর বিয়ে হচ্ছিল। প্রায় 15-16টা আলাদা আলাদা পরিবার নিয়েছিল আমাদের গোটা সিদ্দিক বাড়ি। গ্রামের বাড়ি আসলে যেমন হয় আর কি। গোটা বাড়িতে যতগুলো মেয়ে ছিল সবার জন্য গায়ে হলুদের শাড়ি কেনা হয়েছে। আমার আম্মু টাকা দিতে পারেনি বলে আমরা 3 বোন শাড়ি পরতে পারিনি। সেদিন আমার বোন দুটো খুব কেঁদেছিল, কিন্তু আমি ছোট হয়েও কিভাবে যেন কাঁদিনি সেদিন। তবে গায়ে হলুদের বিরিয়ানি খাওয়ার পর যখন আমি আমার আপুদের সাথে অনুষ্ঠান দেখতে গেলাম, ওই ছেলেটা আমাদের মুখের ওপর ছাদের দরজাটা বন্ধ করে দিল, কারণ ছাদে অনুষ্ঠান হচ্ছিল। পরদিন সকালে আমাদের কেউ কেন দেখেনি সেটা নিয়ে যখন কথা হচ্ছিল, তখন আম্মু বলল ওরা ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আমি জানি আমার 2 বোন কত কেঁদেছে সেদিন। আরও একটা ঘটনার কথা মনে পড়ল। আমাদের গ্রামের বাড়িতে এক দাদা ভাইয়ের মেজবান হচ্ছিল। তখন তেরপালে বসিয়ে খাওয়াচ্ছে বাচ্চা ছেলে মেয়েদের। যারা বেশি ছোট তাদের, যাদের বয়স 5-6 বছর তাদের, কারণ তারা চেয়ারে বসলে টেবিলে শুতে পারবে না। আমাদের বয়সী যারা ছিল সবাইকে টেবিলে বসে খাওয়ানো হচ্ছে। কিন্তু ওই ছেলেটা কি করলো, আমাদের ওই চেয়ারে বসে খেতে দিল না। আমাদের তেরপালে বসে খেতে দেওয়া হলো। সুরে সুরে ডাল ভাত দেয়া হলো। বিশ্বাস করুন, ওইসব মনে পড়লে আমার কী যে কষ্ট হয়। এখন অবশ্য আমরা আর্থিকভাবে সচ্ছল। ওই ছেলেটা আমার ভাইয়াদেরকে একদম পছন্দ করতো না। একবার মেজো ভাইয়াকে ক্রিকেট খেলায় স্টাম্প দিয়ে পিটিয়েছিল। আম্মু মেজো ভাইয়ের পিঠের দাগ দেখে সারা রাত চুপিসারে কেঁদেছে, যাতে ওরাও কান্নার আওয়াজ না শোনে। বিচার নিয়ে যাওয়ায় আমার চাচুর গালে পর্যন্ত হাত তুলতে চেয়েছিল ছেলেটা। এখন আমার বড় ভাইয়া মেজো ভাইয়াকে সবাই সমীহ করে। তার সাথে ভাইয়াদের এখনও তেমন সখ্যতা নেই।
ঈদ কোরবানের ছুটিতে দেখা হয়, তখন কথাবার্তা হয়। তারা হয়তো কল্পনা করেনি আমাদের পরিবার কখনো উঠে দাঁড়াবে আর্থিকভাবে। আসলে অভাব অনটন আমাদের মানুষ চিনিয়ে দিয়েছে, কিন্তু এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমি জানি না কি করব। গোটা সিদ্দিক বাড়ির মানুষে অবাক হয়ে আছে কিভাবে আমাকে ওই বাড়ির মানুষ বউ করে নিয়ে যেতে চাইছে। সেটা ভেবে এখনো সবাই মনে করে আমরা ওদের যোগ্য না। আম্মা আব্বা তো এক কথায় রাজি বিয়েতে, কিন্তু আমি জানি না আমি কি করব। আমি বোধহয় এই গোটা পৃথিবীতে আল্লাহর কোনো সৃষ্টিকে এতটা ঘৃণা করি না যতটা ওই ছেলেটাকে করি। আমি কিভাবে বলবো এই বিয়েটাতে আমি রাজি না। আসলে বিয়ের কথাবার্তা এমনভাবে চলছে যে আমার মতামত দেওয়ার জায়গাটা পর্যন্ত নেই কোথাও। দাদিমা আমার মন খারাপ দেখে বলল, ছোটবেলায় অনেকের খাসিয়ত খারাপ থাকে, বড় হতে হতে ঠিক হয়ে যায়। ওই রকম লোকেরা বউ ভালোবাসে বেশি। বিশ্বাস করুন, দাদিমার কথায় আমার একটুও শান্তি লাগছে না। যারা নিজেদের মানুষকে সম্মান দেয় কিন্তু অন্যজনকে সম্মান না দিয়ে রীতিমতো আতঙ্কে রাখে, অপমানিত হওয়ার ভয়ে সে কোনো মানুষের কাতারে পড়ে না। অন্তত আমার তো মনে হয় না। খেয়াল করে দেখলাম বড় ভাইয়া মেঝো ভাইয়া একদম রাজি নেই। ছোট ভাইয়া এইসব ব্যাপারে তেমন একটা মাথা ঘামায় না। কিন্তু কাল বড় ভাইয়াকে দেখলাম আম্মুকে প্রশ্ন করছে আমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি কিনা। অবশ্য আম্মু বলল ওর আর কি পছন্দ অপছন্দ, নিজের কি খেতে ভালো লাগে সেটা পর্যন্ত বলতে পারে না ওই মেয়ে। ভালোই তো হচ্ছে, আমার সামনে থাকবে, আমি ওর ভালো মন্দ চোখের সামনে দেখব। আমি গত কয়েক রাত একদম ঘুমাতে পারছি না, বুঝে উঠতে পারছি না কিভাবে না বলবো। কারণ আমার একটা না, গোটা সিদ্দিক বাড়ি এমনকি গোটা পাড়া কাঁপাবে। সবাই মনে করবে আমি বেশি পেয়ে গেছি বলে হজম করতে পারছি না। আমাকে কেউ পরামর্শ দিয়ে সাহায্য করুন। পোস্টটা করার ঘণ্টাখানেকের মাথায় ভাইরাল হয়ে গিয়েছে। এক একজন এক এক ধরনের মন্তব্য করছে। শাইনা একজনের মন্তব্য দেখে থমকে গেল। আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে আপনি ভীষণ নম্রভদ্র। কারণ আমি হলে এই পোস্টে ওই ছেলেকে আরও জঘন্য জঘন্য গালি দিতাম। বর্বন হিসেবে একটা সাজেশন দেই, যার আসল রূপ খারাপ সময় দেখে ফেলেছেন তার সাথে সারা জীবন কাটানোর মতো জঘন্য সিদ্ধান্তটা নিয়েন না, বিয়েটা ভেঙে দিন। ইউ ডিজার্ভ বেটার, মেক দ্য রাইট ডিসিশন, স্টে ওয়েল, বেস্ট উইশ। শাইনা বুকে সাহস সঞ্চার করল। এবার সে বলে দেবে সবাইকে। বাইরে ঝিরঝিরে বৃষ্টি। সেই 7 দিন আগে শেষবার সূর্যের দেখা মেলেছিল। টানা বৃষ্টির পর আজ একটু থেমেছে। কাল পরশুর পর সূর্যের দেখা মিলতে পারে। দাদিমা বারান্দা থেকে ডাক দিলেন, শানু, ফেরিওয়ালা এসেছে, কি যেন কিনবি বলেছিলি? দাদিমা তাকে শানু বলে ডাকে। শাইনা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। উঠোনে পা দিতেই কানে ভেসে এলো, এই চুড়িগুলো খুব সুন্দর, শাইনা আপার গায়ে হলুদের দিন পরব, আমরা কনে পক্ষে। পাশ থেকে হাসতে হাসতে একজন বলল, আমরা বরপক্ষ। চারপাশে চাষিরা হঠাৎ গুঞ্জন তুলে ফিসফিস করতে লাগলো। শাইনাকে ঘিরে কিছু বলছে, কিন্তু স্পষ্ট কিছু শোনা যাচ্ছে না। শাইনা থমকে গেল। কিছু বোঝার আগেই মা এসে তার হাত ধরে টান দিলেন, চল, এখানে এসেছিস কেন? শাইনা ভুরু কুঁচকে তাকালো। আমার কিছু সেফটি পিন কিনতে হবে। মা কড়া ভয়ে বললেন, পরে কিনিস, এখন আয়। কিন্তু শাইনা গেল না। নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ফেরিওয়ালা আর আসবে না, ওদের কাছ থেকে সস্তায় জিনিস পাওয়া যায়, তুমি ঘরে যাও, আমি আসছি। সে মায়ের হাত ছাড়িয়ে সামনে এগিয়ে গেল। পায়ে স্যান্ডেল নেই, পায়ের আঙুলের ফাঁকে বালি লেগে আছে। সে সেফটি পিন কিনল। কাঁচের চুড়ির দিকে হঠাৎ চোখ আটকে গেল। লাল সবুজ 2 ডজন চুড়ি কিনে ফেলল। ঠিক তখনই ছোট চাষি ছুটে এসে মাথায় ওড়নাটা টেনে কপাল ঢেকে দিলেন। তারপর ইটের স্তূপের পেছনে নিয়ে গিয়ে তাকে আড়াল করে রাখলেন। শাইনা অবাক হয়ে বলল, তোমাদের সমস্যা কি? চাষি বলল, ওই বাড়ির লোকজন এসেছে ঢাকা থেকে, তুই ওদের বাড়ির বউ হয়ে যাচ্ছিস না? এভাবে দেখলে তোকে নিয়ে নানান কথা রটাবে। পায়ে স্যান্ডেলটা অবধি দিসনি, কে বেকুব মেয়ে তুই? শাইনা চাষির হাত থেকে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, ফেরিওয়ালাকে টাকা দিতে হবে। চাষি আসলে মুখ চাপা দিয়ে হাই হাই করে উঠল।
কারণ উঠোনে এসে থামা চকচকে কালো গাড়িটার দরজা খুলে নামলো একজন লোক। কালো ব্লেজার, টান টান টাই, চকচকে শুটবুট মোড়া, মনে হচ্ছে সিনেমার কোনো রাশভারী চরিত্রের আগমন। শাইনা ফেরিওয়ালাকে জিজ্ঞেস করল, হাতে আপাতত টাকা পয়সা নেই, টিউশনের বেতন পেতে ঢের দেরি, দাদির পেকে যা চুল আছে নেবেন? তোর আক্কেল জ্ঞান হবে কবে? তুই দেখছিস গাড়ি থেকে এসে থেমেছে, তুই ঘরে চলে আসবি না? ফেরিওয়ালার সামনে তর্ক করছিলি চুল নিয়ে, লজ্জা শরম নেই তোর? আমার যখন বিয়ে ঠিক হয়েছে তখন আমি মানুষের সামনেই যেতাম না লজ্জায়, আর তুই যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সামনে দাঁড়িয়ে ফেরিওয়ালার সামনে তর্ক করছিস। ওরা এখন কি মনে করবে? ছেলেটা তোর দিকে কেমন করে তাকিয়েছে তুই দেখেছিস? মনে মনে হয়তো ভাবছিল কোন ফকিন্নিকে বিয়ে করতে যাচ্ছি আল্লাহ জানে। মা শাহিদা বেগম মুরগিকে খাওয়াতে খাওয়াতে বকবক করছেন। দাদিমা মায়ের কথা শুনে হেসে বললেন, তোমার মেয়ে এমনি এমনি দাঁড়িয়ে থাকেনি, তারে দেখার জন্য দাঁড়িয়েছিল। কতদিন পর দেখলো? শাইনা ব্যঙ্গ করে বলল, কতদিন পর দেখলো? তোমরা এসব ভাবো কি করে? তোমরা যে আমাকে বিয়ে দিচ্ছ, আমি রাজি আছি কিনা জিজ্ঞেস করেছে একবারও? মা মুরগির খাবারের বাটিটা ধপ করে রেখে চলে গেল, যেন কথাটা কানে তোলার মতোই নয়। দাদিমা হাসতে হাসতে মোড়া ছেড়ে দাঁড়ালেন। বয়স হয়েছে ওনার, তবুও তিনি কর্মঠ। মাকে অনেক কাজে সাহায্য করেন। ওনার এতগুলো ছেলের বউ থাকতেও উনি বড় বউয়ের কাছে থাকার জন্য পাগল। অবশ্য বউ শাশুড়ির মধ্যে দিনের ভেতর 1000 বার ঝগড়া হয়, আবার মিটমাট হতেও বেশিক্ষণ সময় লাগে না। তিনি দাঁত খেলিয়ে হেসে শাইনাকে বললেন, তোরে ইঞ্জিনিয়ার সাহেব কিছু কিনে দেয় নাই? শাইনা আকাশ থেকে পড়ল। পাগল নাকি? পাগলের কি আছে? বউকে জিনিস কিনে দেবে না তো কাকে দেবে? শাইনা রাগত স্বরে বলল, ফালতু কথা বলবে না। বিয়েতে আমি মত দিয়েছি, তোমরা আমাকে যার তার সাথে বিয়ে দেবে আর আমি ধেই ধেই করে বিয়ে করে নেব নাকি? মানুষ অমানুষ দেখবে না? টাকা দেখলেই সব কয়টা পাগল হয়ে যায়। শোনো, আমি পড়ালেখা শেষ করে চাকরি করব, তারপর বিয়ে। তোমার ফুতের বউকে থামতে বলো, কয়েকদিন পর পর তোমাদের এসব নাটক আমার ভালো লাগে না। দাদিমা হাসতে লাগলেন। তোর দুই বোনকে টাকা দেখে বিয়ে দিছি? না, ভালো মানুষ দেখেই দিয়েছ। আমার বেলায় ভালো মানুষ চোখে পড়ছে না? আমাকে জাহান নামে ঠেলে দেবার ধান্দা সবার। মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আস্তে কথা বল, মানুষ শুনবে। বৃষ্টি থামছে, ভেজা কাপড়গুলো বের করে দে রশিতে। আর আজ তুই আর সামনের উঠোনে বের হবি না। যদি বের হোস তোর ঠ্যাং কেটে রেখে দেব আমি। বৃষ্টি আবার শুরু হবে কিছুক্ষণ পর, কাপড় একেবারে বের করো। আর একবার তোলো, কাপড় নিয়ে এত ডিউটি করতে পারবো না। মা কোমরে এক হাত চেপে একরাশ ক্ষোভ নিয়ে তার দিকে চেয়ে রইল। দাদিমাকে বলল, এই মেয়ে কি তেরামো শুরু করেছেন? দেখছেন মাম্মা, তোমার মেয়ে তোমার মতোই তো হয়েছে। মা তেলে বেগুনে জ্বলে উঠে বলল, দেখলি, দোষ করবি তোরা, আর তোর জাত গোষ্ঠী কথা শোনায় আমাকে। দাদিমার কপাল কুঁচকে গেল। তুমি ভালো কথাকেও ঝগড়ার দিকে টেনে নিয়ে যাও কেন? মা ভেতরে চলে গেলেন। শাইনা দাদিমাকে বলল, যাও ভেতরে গিয়ে জোরসে একটা ঝামেলা লাগাও, তোমাদের বউ শাশুড়ির কাজই তো সেটা। বলেই সে পুকুর ঘাটে নেমে পাটা ধুয়ে নিতে লাগলো। ঘাট থেকে উঠতেই চাচাতো ভাই বোনেরা তাকে ঘিরে ধরল। সবার হাতে চকলেট। শাইনা বলল, কার পকেট মারা হয়েছে? মেঝো চাচার মেয়ে। সাঞ্জু বলল, দুলাভাই দিয়েছে। শাইনা ভাবল বড় আপারা আসছে, সে খুশি হয়ে জানতে চাইল, দুলাভাই আসছে? তোমার দুলাভাই না, আমাদের দুলাভাই। শাইনা কিছুক্ষণ চেয়ে রইল চুপচাপ। দুদিন আগে তাদের বাড়ির পেছনে গাছ কাটা হয়েছিল, সেখান থেকে ফুল গাছের একটা লাকড়ি নিতেই সবাই ভোদৌড়। ছোট চাচার ছেলে ইব্রান বেশি দূর যেতে পারল না, তার বয়স 4 হবে। শাইনা তাকে ধরে তার হাত থেকে অর্ধেক চকলেট মুখে নিয়ে নিল। সাথে সাথে সে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। তার কান্নার আওয়াজ যে শুনে সবাই ছুটে এলো। শাইনা ততক্ষণে লাপাত্তা, মুখ থেকে চকলেটটুকু থু করে ফেলে দিল মাটিতে। চকলেট কে এনেছে সেটা মনে পড়ার পর বড় ভাবি এসে বলল, শাইনা, তোমার জন্য ওই বাড়ি থেকে চকলেট পাঠিয়েছে, লন্ডন থেকে এসেছে, ফেলে দিও না আবার। শাইনা চুপ করে রইল। বড় আপা আর মেজো আপার ছেলে মেয়ে আসুক, ওদের দিয়ে দেবে সব। বড় ভাবির কোলে 1.5 বছরের একটা বাচ্চা ছেলে, ওটা শাইনার কলিজা। ভাবি শহরে মেয়ে,
সবাই প্রথম প্রথম শহর থেকে বউ এনেছে। এই মেয়ে এত বড় পরিবারে মানিয়ে নিতে পারবে না, আলাদা হয়ে যাবে, কিন্তু তেমন কিছু হয়নি। মা ভাইয়াকে আলাদা থাকতে বললেও ভাবি রাজি হয়নি। অবশ্য মেজো ভাইয়া বিয়ে করলে মা আলাদা করেই দেবে। বাড়িটা ওভাবেই তুলেছে বাবা, যাতে 3 বউ একসাথে না থাকতে চাইলে আলাদা রান্নাবান্না করে খেতে পারে। বিকেলে বড় আপা আর মেজো আপা এলো। শাইনা 6 ভাই বোন, সবার ছোট, তার 3 ভাই বড়। তারপর বড় আপা আর মেজো আপা যমজ। বড় আপার জন্মের আধা ঘন্টার মাথায় জন্ম নিয়েছিল মেজো আপা। তাদের 2 বছর পর শাইনার জন্ম। বয়স এখন 21 চলছে। আপাদের 18-19 বছর বয়সে বিয়ে হয়ে গেছে। শাইনাকেও মা বিয়ে দিত, কিন্তু ভাইয়ারা রাজি ছিল না। মেজো ভাইয়া বলল, ও সবার ছোট, পড়াশোনা করতে চাইলে করুক, ভালো পাত্র পেলে পরে বিয়ে দিয়ে দেব। যদিও শাইনের ইচ্ছে ছিল সে পড়াশোনা শেষ করে কিছু একটা করবে, কিন্তু মায়ের বিশ্বাস ভাইরা বিয়ে করে নিলে, তাদের সংসার হয়ে গেলে বোনদের আর দেখার সময় নেই। তাই তিনি চান ছোট 2 ছেলে বিয়ে করার আগেই মেয়ে বিয়ে দিয়ে ঝামেলামুক্ত হতে। বড় আপা আর মেজো আপা এলে শাইনের খুব আনন্দ হয়, কিন্তু এবার হচ্ছে না। সবাই এসেছে তার বিয়ের কথাবার্তা বলতে। তাদের কথা শুনে শাইনের মন আরও খারাপ হয়ে গেল। বড় দুলাভাই একদম মাটির মানুষ, আম্মা যা দেবে তাই খাবে, লবণ মরিচ দিয়ে পাটিতে বসে খেতে দিলেও কোনো অভিযোগ করবে না। খুব শান্ত গোছের ভদ্রলোক। পেশা একজন ব্যবসায়ী। আপার শ্বশুরের বাড়ি গ্যারেজ আর কাপড়ের দোকান ছিল। দুলাভাই এখন সেই সব সামলায়। আর্থিকভাবে বেশ সচ্ছল, আপাকে সুখী রেখেছে। মেজো আপার স্বামীও ভালো, পেশা একজন ব্যাংকার। ওনার মতো এত মিশুক হাসি খুশি মানুষ আর দুটো হয় না। অবশ্য আপা আর দুলাভাইয়ের বিয়েটা যখন হয়েছে তখন দুলাভাই একটা শু ফ্যাক্টরিতে চাকরি করত। ওদের প্রেমের সম্পর্ক ছিল। আব্বা প্রেম টেম বোঝেন না। ছেলের মা বাবাকে ডেকে এনে আপাকে তুলে দিয়েছেন কিছু লোকজন খাইয়ে। আপার সংসারটা আব্বাই গুছিয়ে দিয়েছে একটু একটু করে। এখন দুলাভাই যথেষ্ট ভালো পদে চাকরি করে, মাইনেটা বেশ ভালোই পায়। আপা বিলাসিতা করতে পারে। সবাই মিলে রান্নাঘরে বসে কথাবার্তা বলছিল। রান্নাঘরটা বেশ বড়সড়। সবাই মোড়া, পিড়ি, চেয়ার, মাদুর যা পেয়েছে সব নিয়ে বসে গল্প জুড়ে দিয়েছে। শাইনা দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ সবার কথা শুনতে লাগলো। শাইনার অবাক লাগলো এই ভেবে আপারা ভুলে গেছে ওই বাড়ির ছেলে তাদের কত হেয় করে বেড়াতো, তাদের কত ছোট করত, কত অপমান করত। আজ তাদের সব হয়েছে, কিন্তু ওই ছেলে তাদের ভিখারির মতো ধুরসাই করত। এমনকি তাদের দেখলেই গলা পরিষ্কার করে থুতু ফেলত শব্দ করে। শাইনার গলার কাছে কান্না দলা পাকিয়ে রইল। ভাবি তাকে দেখা মাত্রই বলল, ভেতরে আসো। বড় দুলাভাই বলল, কিরে শানো, ভেতরে আয়। তুই তো একটা সালাম দিয়ে কোথায় পালিয়ে গেলি? তোর জন্য সন্দেশ এনেছি, আয়। মেজো আপা বলল, আয় বসে এখানে। শাইনা বলল, আমার গোসলের সময় হয়ে গেছে। বড় আপা বলল, বিয়ের কথাবার্তা শুনে তুই তো দেখছি অনেক শুকিয়ে গিয়েছিস। মা তার দিকে তাকালো, আবার চোখ সরিয়ে নিল। শাইনার বড় দুঃখ হলো। তার চোখ মুখ দেখে কেউ কেউ বুঝতে পারে না তার কতটা কষ্ট হচ্ছে। দরকার পড়লে একটা রিক্সা চালকের সাথে তার বিয়ে দিক, দিনে এনে দিনে খাবে, তবু ওই ছেলেটা নয়। ওই ছেলেকে সে কত ঘৃণা করে কাউকে বলে বোঝাতে পারবে না। এত ঘৃণা নিয়ে সে কিভাবে সুখী হওয়ার ভান করবে। আব্বু এলো বাজার থেকে। থলে ভর্তি বাজার করতে পারলে আব্বুর আনন্দের শেষ নেই। মেয়েরা আসবে শুনে বাজার করতে গিয়েছিল 10টা নাগাদ। আপা আর দুলাভাইরা এসে আব্বুকে সালাম করলো। আব্বু মেয়ে আর মেয়ের জামাইদেরকে দেখে খুশিতে কথা হারিয়ে ফেলেছে। আপাদের পেয়ে আব্বু গল্প গুজবে মজে গেল। দাদিমা হঠাৎ করে বলল, ওই দেখ বড় দুটোকে নিয়ে গল্পে মজে আসছিস। দেখে ছোটটা গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আফসার সাহেব শাইনের দিকে তাকালো, সাথে সাথে সে দ্রুত সেখান থেকে চলে গেল। আব্বু সশব্দে হাসছেন এটা বলে, মেয়েটার এত রাগ। শাইনা ঘরে এসে চুপচাপ বসে রইল। বড় আপা এলো কিছুক্ষণ পর। তারও কোলেও একটা দুধের বাচ্চা, আপার দ্বিতীয় সন্তান। শাইনা বড় আপাকে দেখে চোখ দুটো ওড়না দিয়ে চেপে মুছে নিয়ে বিছানায় শোয়ার ব্যবস্থা করে দিল। আপা বাচ্চাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। বাবুকে বুকের দুধ খাচ্ছে।
শাইনা ফ্যানটা ছেড়ে দিল। আপা তার দিকে তাকিয়ে আছে। শাইনা আলনা থেকে কাপড় চোপড় নিয়ে বাথরুমে ঢুকতে যাবে, ঠিক তখনই আপা বলল, তুই নাকি গাইগুই করছিস বিয়ে নিয়ে? শাইনা ঘাড় ঘুরিয়ে তাকালো। বড় বোনের প্রশ্নে হয়তো একটু প্রশ্রয় পেয়েছে, বলতে লাগলো, জেনে শুনে আগুনে ফেলে দিচ্ছ তোমরা আমাকে। তোমরা রাজি না হলে কথাবার্তা এতদূর এগোতো না। বড় আপা একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, বড় আম্মা তোকে চেয়ে বসেছে, আম্মা না করবে কিভাবে? বড় আম্মা কি সারা জীবন বেঁচে থাকবে? আমি সংসার বড় আম্মার সাথে করব? তোমরা জানো না ওই লোকটার খাসিয়ত কেমন? মানুষকে 2 পয়সার মূল্য দেয় না, নিজেকে কিছু একটা মনে করে। ছোটবেলায় আমাদের সাথে কত কি করেছে সবাই ভুলে গিয়েছ? বড় ভাইয়ের গায়ে হাত তুলতে চেয়েছিল, মেজো ভাইয়াকে মেরেছে। মসজিদ থেকে ফেরার সময় সেজো ভাইয়াকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দিয়েছিল। চাচুর দিকে তেড়ে এসেছিল লাকড়ি নিয়ে। আমরা কেন, তার বাড়ির মানুষই তো তাকে দেখে আতঙ্কিত হয়ে যায়। বড় আমার সাথেও তো ওই ছেলে ভালো করে কথাবার্তা বলে না। মা ছেলের সম্পর্ক ওরকম হয়। ওই ছেলের সাথে তোমরা আমার বিয়ে কি করে ঠিক করলে? বলতে বলতে শাইনার গলার আওয়াজ বড় হয়ে গেল। তার গলার আওয়াজ যে শুনে মেজো আপা এসে গেছে ঘরে। মেজো আপার পেছনে আম্মা এসে দাঁড়িয়েছে, এক হাত কোমরে রেখে কপাল কুঁচকে তার কথা শুনে যাচ্ছিল। কথা বলা শেষ হতে শাইনা মাকে দেখলো, বলল, ওই দেখো কেমন করে তাকাচ্ছে। আমি কিছু বলতেই পারি না, এভাবে তাকাবে তারপর আমাকে চুপ করিয়ে দেবে। আমি সবার ছোট, তাই সবাই যা বলবে তাই সঠিক, শুধু আমি ভুল। মা মেজো আপাকে ডিঙিয়ে এসে হিসিয়ে বলল, ওই প্রস্তাব আমি দিচ্ছি? তোর বাপ দিচ্ছে, ওরা দিচ্ছে প্রস্তাব। তোর বড় আম্মা আর বড় আব্বা দিচ্ছে। আমি মানুষগুলোর মুখের ওপর না বলবো কেমনে? তোর সাহস থাকলে তুই গিয়ে বলে আয়। মেজো আপা বলল, আম্মা শান্তভাবে কথা বলো, তোমার ছোট মেয়ে না, ও ভয় পাচ্ছে, এটা স্বাভাবিক, ওর কথায় তো ভুল নেই। শানু কাঁদিস না, আমরা কথাবার্তা বলতে এসেছি। শাইনা ঝাড়ি মেরে বলল, বিয়ে ভাঙার জন্য তো আসো নাই, আরও পাকাপোক্তভাবে কথা বলার জন্য আসছো সবাই। কে আসতে বলেছে তোমাদের? আমাকে নিয়ে তোমাদের এত মাথা ঘামাতে কে বলেছে? দিনে এনে দিনে খাই, এরকম কারোর সাথে বিয়ে দাও দরকার পড়লে। তবু আমি ওই ছেলেটাকে বিয়ে করব না। দরকার পড়লে বিয়ে না করে বুড়ি হব, তবুও করব না। বোঝা হয়ে গেলে বের করে দাও বাড়ি থেকে, গার্মেন্টসে চাকরি করে খাবো। আম্মা এসে গালে ঠাস করে চর বসিয়ে দিল। শাইনা ফুপিয়ে উঠল। মেজো আপাকে আম্মা টেনে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। শাইনা বড় আপার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। তারপর তার টেবিলের ওপর রাখা চকলেটগুলো ফেলে দিল ছুঁড়ে। আপা বলল, শান্ত হ, এভাবে রাগ দেখালে কিছু সমাধান হবে না। আম্মা এলো, কানের পাশে ওড়না গুছতে গুছতে বলল, আমি কি জানি না ওই ছেলে কেমন? আমি তো সব জানি, কিন্তু এখন মানা কেমনে করতাম? মানা করলে কি করবে জানিস? জানিস? শাইনা প্রশ্ন করলো, কি করবে? মেরে ফেলবে আমাকে? মা তার মাথায় হাতে টুসা মেরে বলল, তাবিজ করে বিয়ে আটকে রাখবে, জীবনও আর তোর বিয়ে হতে দেবে না। বিয়ে হলেও তাবিজ করে মেরে ফেলবে। এভাবে চাইলে দিয়ে দিতে হয়, বুঝেছিস? দুনিয়াদারির হিসাব বুঝিস তুই? দুনিয়া আমি আগে আসছি নাকি তুই? শাইনা অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। জেনে শুনে এরকম একটা ছেলের হাতে তাকে তুলে দিচ্ছে, এটা জেনেও যে তারা তাবিজ করার মতো লোক। তাবিজ করবে? হ্যাঁ করবে। এখন যদি বলি মেয়ে দেব না তোমাদের ছেলেকে, তাহলে তাবিজ করবে। তোর বাপ চাচার সাথে নানান ঝামেলা বাঁধবে। কবরস্থানের জমি নিয়ে এমনিতে হাজারটা ঝামেলা চলতেছে তোর বাপ ভাইয়ের সাথে। আবার এখন যদি আমরা বেঁকে বসি, ওরা তোর বাপ ভাইকে কুপিয়ে মারবে। তুই আমার ছেলে মেয়েগুলোকে মেরে ফেলতে চাস? শাইনা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বড় আপা বলল, আম্মা ওকে সব বলো না, তুমি এমনিতে একটু ভীতু, তাবিজ করা এত সহজ না। যাও এখান থেকে, শানু তুই গোসল করে নে। শাইনা সাহস সঞ্চার করে বলল, এই বিয়ে যদি করতে হয় তাহলে আমি গলায় ফাঁস দেব। বলে মাকে কিছু বলতে না দিয়ে বাথরুমে ঢুকে পড়ল। দুপুরে খাবার টেবিলে দুলা ভাই আর ভাইদের সাথে খেতে বসে গেল শাইনা। খেতে খেতে বড় দুলা ভাই বললেন, আমরা 4 ভাতের দাঁত পেয়েছি আশরাফ। বড় ভাইয়া চোখ তুলে তাকালো, জানতে চাইল কোথায়। মেজো দুলা ভাই বললেন, আপনাদের নতুন কুটুম বাড়িতে। বড় ভাই আলতো হাসলেন। মেজো ভাইয়া গম্ভীর মুখে তাকালো শাইনার দিকে। কিরে, তুই শুকনো ভাত খাচ্ছিস কেন? তোমার বোন অন্য চিন্তায় ডুবে গেছে আনিস। বড় দুলা ভাইয়ের দিকে চট করে তাকালো শাইনা।
দুলাভাই হেসে উঠে বললেন, আচ্ছা খা তুই, আমি আর কিছু বলছি না। বাবা দুলাভাইদের উদ্দেশ্যে বললেন, জামিল, ইমতিয়াজ, শোনো তোমরা, আমার ছোট মেয়ের বিয়ে আমি অনেক বড় করে দেব। গোটা এলাকাবাসী দেখবে। তোমাদের যাকে যাকে বলার দরকার বলে দিও। ভাইয়েরা আছে তাই শাইনা কিছু বলল না। শাইনার ছোট ভাই শাওন বলল, ওরা কাবিন কতটুকু দিচ্ছে? আফসার সাহেব বললেন, আমি 15 লাখ বলেছি, এর কম হবে না। 1000 বৈরতি, 4 পদ ফার্নিচার। ওরা ফার্নিচার চায়নি। আমার মেয়ে ওদের পালঙ্কে ঘুমাবে কেন? আমি যখন অভাবগ্রস্ত ছিলাম তখনও 2 মেয়েকে ফার্নিচার দিয়েছি, তাই বলেছি ফার্নিচারও দেব। আনিস বলল, ওরা যখন বলছে ফার্নিচার নেবে না, তখন তোমাকে ফার্নিচার দিতে হবে কেন? ওদের কি টাকা পয়সার অভাব যে বউকে ফার্নিচার দিতে পারছে না? বড় আপা বলে উঠল, আরে না, সব আছে। আমি বড় আম্মার সাথে দেখা করতে গেলাম না, তখন বড় আম্মা আমাকে শাইনের রুমটা দেখালো। ওখানে ফার্নিচার দিয়ে ঠাসা। আব্বু শুধু শুধু বাড়াবাড়ি করতেছে, ফার্নিচার না দিলেও চলবে। এটা যখন আমাদের শেষ বিয়ে, তখন আত্মীয় স্বজনকে ভালো করে খাইয়ে দাও ফার্নিচারের টাকাটা দিয়ে। আফসার সাহেব বললেন, পরে ওরা যদি আমার মেয়েকে খোঁচা দেয়, না থাক, না চাইলেও দেব। আনিস সোজা কথাবার্তার মানুষ, কাট কাট গলায় বলল, তোমাদের মতো মানুষের জন্য অন্যদের বাধ্য হয়ে এসব দিতে হয় মেয়ের শ্বশুরবাড়িতে। যখন ওরা বলছে কিছু লাগবে না, তখন তোমাকে দিতে হবে কেন জোর করে? না দিতে বলছিস? শাওন বলল, হ্যাঁ দিও না, ওই টাকা আমাকে দিয়ে দাও, বাইক কিনবো। বড় ভাইয়া ধমকে উঠল, তোকে আর খুঁজে পাওয়া যাবে বাইক দিলে? আনিস বলল, ওর কানে কথা নেওয়ার দরকার নেই, জরুরি কথার সময় ফালতু কথা বলবি না শাওন। শাওন অবাক হয়ে বলল, আমি তো দেখছি কোনো কথাই বলতে পারবো না। না পারবি না। দুজনের মধ্যে কথা কাটাকাটি লেগে গেল। বড় ভাইয়া ধমকে উঠলেন, তোদের সমস্যাটা কি? আনিস চুপচাপ খেতে লাগলো। ওদের কথাবার্তার মাঝে শাইনা ভাতটুকু ভালো করে খেতে পারল না। বিকেলে ওই বাড়িতে চায়ের দাওয়াত পেয়েছে আপা আর দুলা ভাইরা। শাইনাদের বাড়িটার পর তার মেজো চাচার বাড়িটা, তার পাশে সাদা রঙের যেই 4 তলা বড় বাড়িটা, ওটা তাজউদ্দিন সিদ্দিকীর বাড়ি। নাম ফলকে লেখা তাজউদ্দিন ভিলা। কিছুক্ষণ আগে বড় ভাইয়া আর আব্বাকে ডেকে নিয়ে গিয়েছে তারা। শাইনা দাদির পাশে জায়নামাজে বসা ছিল, আসরের নামাজ আদায় করছিল। মেজো আপা আসা মাত্রই দাদিমা জিজ্ঞেস করলো, কি কথাবার্তা হচ্ছে রে? মেজো আপা বলল, ওরা শানুকে মনে হয় নিশান দেওয়ার কথা বলতেছে। কখন? কাল। শাইনা জায়নামাজ থেকে উঠে গেল। মাথার হিজাব খুলতে খুলতে রান্নাঘরে গিয়ে শাহিদা বেগমকে বলল, আম্মু, আব্বুকে বলো আমি বিয়েটা করতে পারবো না, আমি কোনো নিশান নেব না। শাহিদা বেগম গরুর মাংসে মশলা মাখাচ্ছে সরিষার তেল দিয়ে। মাটির চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্যাসের চুলায় হালকা পাতলা রান্না হলেও বড় পাতিলের রান্নাবান্না আম্মা মাটির চুলায় করে। ভাতের মার টকবক করছে ভাতের ডেকসিতে। আম্মা তার দিকে বিরক্ত চোখে তাকালো। তোর বাপকে গিয়ে বল, আমাকে বলছিস কেন? শাইনা মায়ের পাশে পিড়িতে বসে পড়ল। মিনমিন করে বলতে লাগলো, সে বিয়েটা করবে না, এই বিয়েতে সে সুখী হবে না। মা চুপচাপ কাজ করছেন। বড় আপা আর মেজো আপা কাটাকুটির ধোয়া বাসার কাজ করে দিয়েছে। আপারা এলে শাইনাকে কাজ করতে হয় না। শাহিদা বেগম চুপচাপ কাজ করতে লাগলেন, কোনো জবাব দিলেন না। শাইনা একটা সময় মায়ের হাত ধরে ফেলল। আম্মু, আব্বুকে একটু বলো, আমি ওই লোকটাকে পছন্দ করি না, আমার ঘেন্না লাগে। মা হাতটা ছাড়িয়ে নিয়ে উল্টো পিঠে দিয়ে কষে একটা চড় দিয়ে দিল। শাইনা গালে হাত চেপে বসে রইল। চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। কিছুক্ষণ শক্ত হয়ে বসে থাকার পর সে পা বাড়ালো ঘরের দিকে। দরজা বন্ধ করতেই বড় আম্মার গলার আওয়াজ শোনা গেল, আশরাফের মা কই? মেহমানের আজকে আমার বাড়িতে দাওয়াত না, তুমি রান্না করতেছো কার জন্য? বলতে বলতে রান্নাঘরে চলে এলো। সাথে করে কাকে নিয়ে এসেছে কে জানে। কিছুক্ষণ পর শাহিদা বেগমের গলা শোনা গেল, বসতে বলো ভাবি, আমার চা নাস্তা রেডি আছে। না না, ওরা খেয়ে আসতেছে, তাড়াহুড়ো করো না, আমাদের বউকে ডাক দাও, ওকে দেখতে চাচ্ছে, কতবার এলো এখানে, ওকে নাকি কখনো খেয়াল করেনি। শাইনা বুঝে ফেলল বড় আম্মার ভাইয়ের বউ এসেছে। শাহিদা বেগম মেহমানকে বসার ঘরে বসে দরজা ধাক্কালো। আল্লাহর আস্তে একটু দরজাটা খোল, একটু ওদের সামনে যা, শুনতে পাচ্ছিস শানু?
শাইনা দরজা খুলল। মা বলল, আল্লাহ চোখ মুখ ফুলিয়ে ফেলছে কেঁদে কেটে। আমি ওদের কি বলবো এখন? তুই আমার মান সম্মান রাখবি না? মুখে পানি দে, তারপর একটু পাউডার দে, মাথায় কাপড় দিয়ে তাড়াতাড়ি আয়। শাহিদা বেগম চা নাস্তা নিয়ে গেল, গল্প জুড়ে দিল। দরজা ধাক্কার শব্দে শাইনা দরজা খুলে দিল। সাথে সাথে দেখল বড় আম্মা দাঁড়িয়ে আছে। শাইনা একটু ভড়কে গেল। বড় আম্মা হেসে বলল, শাশুড়ি ডাকার ভয় লজ্জা পেয়ে লুকিয়ে লুকিয়ে থাকছিস নাকি? আয়, এত সাজগোজ করতে হবে না, তোকে একটু দেখবে। শাইনাকে নিয়ে গেল বড় আম্মা রসনারা। শাইনাকে দেখে ওনার ভাইয়ের বউ 1000 টাকা হাতে গুঁজে দিল। বলল, হয়েছে, দেখে ফেলেছি বউ, জোড়া গাথার দিন আমি থাকবো না, তাই আগে ভাগে দেখে চলে যাচ্ছি। তাজদারকে বলতে পারবো তোমার বউ দেখে যাচ্ছে? রাগটাগ করে লাভ নেই, তাহলে আসি আপা। শাহিদা বেগম বললেন, আর একটু বসেন না। না না, আমার বাড়িতেও মেহমান এসে গেছে, চলে যেতে হবে। বলেই তিনি শাইনার থুতনি ধরলেন। আসি আম্মু, তুমি তাজদারের সাথে যাবে আর কি আমাদের বাড়িতে? এখন দাওয়াত করে ফেললাম, আমি বিয়েতে থাকবো, কাল থাকতে পারবো না বলে চলে যাচ্ছি। শাইনার মাথায় হাত বুলিয়ে দিয়ে তিনি বেরিয়ে গেলেন। এত ভালো মিষ্টি ব্যবহার দেখে শাইনার মন কিছুক্ষণের জন্য ভালো হয়ে গেল। শাহিদা বেগম হাসি মুখে কিছু দূর এগিয়ে দিল তাদের। তারপর ঘরে ঢুকে বলল, সবাই কত হাসি খুশি এই বিয়ে নিয়ে, তুই এইসবে জল ঢেলে দিবি? শাইনা চুপ করে রইল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর কাউকে কিছু বলবে না, সোজা ওই লোকটাকে বলবে, তারপর তার গায়ের জ্বালা অপমানের শোধ নেওয়া হবে, তখন সে সন্তুষ্ট হবে। এর আগে তার শান্তি নেই। কাল নিশান পড়াতে এলে সে বলবে এসব। অর্ধেক রাত অবধি দুই বাড়ির মধ্যে আনাগোনা চলল। সিদ্ধান্ত নেওয়া হলো বর কনের বাপ, চাচা, ফুপা, খালুরা সবাই উপস্থিত থাকবে, আর সমাজের কিছু মান্যগণ্য লোক থাকবে। বরপক্ষ নিশান হিসেবে মেয়েকে আংটি আর একটা চেইন দিবে। আরও অনেক কথাবার্তা চলল সারা রাত। শাইনা কানও দেয়নি, সরে সরে থেকেছে। রাতারাতি বাজার সদাইয়ের লিস্ট নিয়ে মেজো দুলাভাই, মেজো ভাইয়া আর ছোট ভাইয়া বাজারে চলে গিয়েছে। গোটা রাত শাইনা একটু ঘুমায়নি। মাথা ব্যথা করছিল খুব। টেনশন করলে তার মাথা ব্যথা হয়, খিদে চলে আসে, ঘুম হয় না। মাথার তালু গরম হয়ে গিয়েছিল। সে নারকেল তেল ঢেলে চুবিয়ে রেখেছে চুলগুলো, তবু ঘুম আসেনি। সকাল 9টার দিকে তার জন্য গাড়ি নিয়ে এসেছে ওই বাড়ির মেয়েরা। শাইনার সমবয়সী মেয়েটার নাম তিতলি। সে সম্পর্কে শাইনার ননদ হবে। তিতলি আগে ঘন ঘন তার সাথে কথা বলতে আসতো। বিয়ের কথাবার্তা শুরু হওয়ার পর থেকে সেও আসা যাওয়া কমিয়ে দিয়েছে। শাইনাকে লজ্জায় ফেলতে চায়নি বলে হয়তো সে শাড়িটা রেখে বলল, পার্লারের মেয়ে আসবে সাজানোর জন্য, চাচিমা ওদের এখানে আসতে বলল নাকি আমাদের বাড়িতে, কারণ আমরাও সাজগোজ করব, আমার ভাবিরাও করবে। শাইনা চুপ করে রইল। শাহিদা বেগম বলল, শারমিলা আর সাবরিন কি বলে দেখো। বড় বোন শারমিলা বলল, তোমাদের বাড়ির বউ, তোমাদের সিদ্ধান্ত। মেজো বোন সাবরিন হেসে বলল, আমাকেও শাস্তি দিলে আমার বোনকে ছাড়তে রাজি আছি। তিতলি বলল, টাকা তো ভাইয়া দেবে, সমস্যা নেই, তাহলে আমরা শাইনাকে নিয়ে যাচ্ছি। শাইনা শর্ত দিল, বাড়ির পেছন দিয়ে যাবে, সামনে দিয়ে যাব না। তিতলি হেসে বলল, ওকে, পেছনে মানুষ আরও বেশি, বলে সে ফিক করে হাসল। শাইনা গোসল করে বসেছিল। তিতলি তাকে নিয়ে গেল তাজউদ্দিন ভিলার পেছন দিয়ে। বউ এসেছে, বউ এসেছে রব পড়ে গেল। বাচ্চাগুলো এভাবে বলে বলে চিল্লাচিল্লি করছে। বড় আম্মা এসে বলল, মুখ এমন শুকনো কেন, কিছু খাসনি? শাইনা বলল, খেয়েছি। বড় আম্মার মেঝো মেয়ে তাসনুভা এলো। সে একটু গুরুগম্ভীর টাইপের, অনেকটা অহংকারীও। মানুষের সাথে কম মেশে, ভাইয়ের চাইতে কম না। সে মেজো আপার সমবয়সী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছে। ভাইয়ের বিয়ের পর তারও বিয়ে। শাইনাকে আপাদমস্তক দেখেনি, বলল, ফেসিয়াল করা নেই। শাইনার সাথে সাথে জবাব দিল, না, ফেসিয়াল করলে আমার ব্রণ হয়, লোকাল পার্লারে করালে বলতে হবেই। এখন সাজ বসবে। বড় আম্মা বলল, আজ তো হালকা করে সাজবে। তাসনুভা সাথে সাথে বলল, একটা গ্লাসি লুক আনার জন্যই তো ফেসিয়াল করা লাগে আম্মু, যা বোঝো না তা নিয়ে বলো না। তিতলি বলল, আমি ওকে নিয়ে যাচ্ছি, তোমরা বকর বকর করো। সে তার ঘরে নিয়ে গেল শাইনাকে। হেয়ার ড্রায়ার দিয়ে বলল, চুল শুকিয়ে নাও। শাইনা চুল শুকিয়ে নিল। পার্লারের মেয়েরা এসে তাদের কাজ শুরু করে দিল।
শাইনার শাড়ির রং পেঁয়াজি রঙের। তাসনুভার পছন্দের শাইনাকে সাজানো হলো। শাইনা অপেক্ষা করছে কবে তাজদার সিদ্দিকের সাথে তার দেখা হবে। জীবনে সে কথা বলেনি ওই লোকটার সাথে, এবার বলবে। আর একটা কথা দিয়ে সে তার সারা জীবনের অপমানের শোধ তুলে নেবেই। বাবুর্চি এনেছে আফসার সাহেব। উঠোনের একপাশে বড় বড় পাতিলে খুন্তি নাড়ছে বাবুর্চিরা। চট্টগ্রামের ভাষায় তাদের বস্তি বলে। এত রান্নার আয়োজন বাড়িতে করা সম্ভব নয় বলে আশরাফ বলেছে বাবুর্চি ডাকতে। সকাল থেকেই তাদের রান্নাবান্নার কাজ শুরু হয়েছে। হঠাৎ করে সিদ্ধান্ত নেয় অনেককে দাওয়াত করতে পারেনি শাহিদা বেগম। তবে শাইনার ফুপা ফুপু, মামা মামি, খালা খালুরা এসেছে। এতে বাড়ি ভরে গেছে। বড় আম্মা শাইনাকে মিষ্টি দই খাইয়ে গেছেন সাজগোজের পর। তাসনুভা এতেই খেপেছে। শাইনার লিপস্টিক নাকি সরে গিয়েছে তাই। বাড়ির অন্যান্য বউরাও শাইনার মতো করে সাজলো। সবাই সাজগোজ নিয়ে এত আগ্রহী। বিষয়টা অবশ্য শাইনার মন্দ লাগেনি, কিন্তু মেজাজ খারাপ থাকায় সবটা বিরক্ত লাগছে। সাজগোজ করার পর তিতলির ঘরে বসিয়ে রাখা হলো তাকে। ঘরে বসেই সে তিতলি দৌড়াদৌড়ি ছোটাছুটি দেখছে। বেচারি ভালো করে সাজতেও পারছে না। কারো পাঞ্জাবি, কারো ঘড়ি, চশমা খুঁজে দেওয়ার জন্য। তাসনুভারও বড় বোন আছে, তার নাম তাসনিম। উনি আপাদের অনেকটা বড় হবে। দু একবার এসে শাইনাকে দেখে গেছেন। শাইনা যা বুঝল উনি আর তাসনুভা একদম রাজি নেই সম্বন্ধে। শাইনা এটাও বুঝে গেল এই বাড়িতে বউ হয়ে এলে সে ন্যূনতম সম্মানটুকুও পাবে না। এই বিয়ে সে মরে গেলেও করবে না। আফসার সাহেব বাইরে প্যান্ডেল করেছেন। সেখানে ছোটোখাটো খাবার দাবারের আয়োজন হয়েছে। বেলা ৩টার দিকে শাইনাকে তাদের বাড়িতে নিয়ে আসা হলো। মেহমানরা এসে তার সাথে দেখা করছে। খালাম্মা বলছে, তোকে তো এখন এই বাড়িতে বউয়ের মতনই লাগছে। ছোট খালাম্মাকে দেখে শাইনা নিজেকে আটকে রাখতে পারল না। কারণ ছোট খালাম্মা তার আর একটা মা। খালাম্মা তাকে জড়িয়ে ধরে কানে কানে বলল, কাঁদিস না, বিয়ের পর ইউরোপ আমেরিকা ঘুরতে পারবি, ছক্কা মেরে দিয়েছিস। শাইনা ফোপাতে লাগলো, শক্ত কণ্ঠে বলল, তোমরা সব কয়টা লোভী, এই লোভে আমার জীবনটা শেষ। ছোট খালাম্মা হকচকে গেল। বেশ কিছুক্ষণ পর বড় মামা এসে মাকে ডাকলেন। মা সাড়া দিয়ে বলল, বলতেছি ভাইজান। তিতলি ভিডিও কল নিয়ে ছোটাছুটি করছে। মসজিদ থেকে কল এসেছে, শাইনাকে নিয়ে আসা হলো এখানে। জায়নামাজ বিছিয়ে বড় মামা বসে আছেন দাদিমার ঘরটাতে। শাইনাকেও সেই ঘরে আনা হলো। মামিরা মামার পাশে বসিয়ে দিল তাকে। মামা তার মাথায় হাত রাখলেন। মামার সামনে একটা ফোন, সেখানে ভিডিও কলে টুপি পরা কাউকে দেখে যাচ্ছে। মামা কাঁপা কাঁপা কণ্ঠে উচ্চারণ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। আজ এই পবিত্র দিনে আল্লাহর সন্তুষ্টি ও শরীয়তের বিধান মোতাবেক তাজউদ্দিন সিদ্দিকী ও রওশনারা চৌধুরীর যোগ্য দ্বিতীয় পুত্র তাজদার সিদ্দিকী সাহেবের সাথে আফসার সিদ্দিকী ও শাহিদা খাতুনের আদরের কনিষ্ঠ কন্যা মোসাম্মদ শায়না মমতাজকে 15 লক্ষ টাকা দেনমোহর নির্ধারণপূর্বক শরীয়ত মোতাবেক এবং সাক্ষী ও অভিভাবকদের সম্মতিতে বিবাহ দিলাম। মোসাম্মদ শায়না মমতাজ, আপনি তাজদার সিদ্দিকী সাহেবকে এই মোহরানায় স্বামী হিসেবে গ্রহণ করতে সম্মত হলে বলুন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল। শায়না ভিডিও কলটার দিকে তাকিয়ে আছে। যদিও তাকে দেখা যাচ্ছে না সেখানে, শুধু বড় মামাকে দেখা যাচ্ছে। ভিডিও কলে কাজী, বরের পিতা আর বরকে দেখা যাচ্ছে। মসজিদে অবস্থানরত সবাই জোড়া গাথার নাম করে সবাই আকত পরিয়ে দিচ্ছে। শাইনের নিঃশ্বাস কেঁপে উঠল। ওদিকে ভিডিও কলে সবে অপেক্ষারত। কাজী সাহেব তাড়া দিচ্ছেন। বড় আপা পেছনে এসে শাইনাকে ধরা মাত্রই শাইনা হু হু করে কেঁদে উঠে বলল, আমি এই বিয়ে করব না, আমি করব না এই বিয়ে, আমাকে ঘরে যেতে দাও। আজ যে নিশান পড়াবে বলেছিল, আমাকে মিথ্যে বলেছে সবাই। বলেই শাইনা কাঁদতে লাগলো। সবাই বিষয়টা এমনভাবে নিল যেন বাপের বাড়ির মায়া ছাড়তে হচ্ছে বলেই সে কাঁদছে। অথচ বিষয়টা অন্য। একটা অপছন্দের মানুষকে কবুল বলার চাইতে শাইনার কাছে মৃত্যুটা অনেক সহজ ছিল। কিন্তু তার 5-5টা ভাই বোন, মা বাবা, নিজের দাদিমা, ফুপুরা, এমনকি খালা আম্মারা কেউ তার মনের কষ্টটা বোঝার চেষ্টা করল না। সে অসুখী হলে এরাই বলবে,
যে সেই সংসার করতে পারছে না। ভিডিও কলটা কেটে গেছে। তিতলি আর তাসনুভা ফোন নিয়ে ছোটাছুটি করছে, তারা ঘামছে, বোঝাই যাচ্ছে ওপাশ থেকে তাদের বাপ ভাই তাদের বকছে। শাইনা তিতলির কথা শুনতে পেল, সে মুখ গোমরা করে বলল, আমি কি জানি, আমাকে বকছো কেন? আম্মা এসেছে না, কথা বলো। তিতলি তার মাকে ফোনটা দিল। রসনারা চোখের চশমা খুলে ফোনটা কানে চেপে ধরে বড় ছেলেকে বললেন, হ্যাঁ আমি দেখছি, তোর আব্বুকে মাথা ঠান্ডা করতে বল, মেয়েরা বিয়ের দিন অনেক ভয় থাকে তাই ভুলভাল বলে। এদিকে শাহিনা বেগমের ওপর চড়াও হয়েছে আশরাফ। মসজিদের ভেতর দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি লেগে যাচ্ছে। তাজদার উঠে চলে যাচ্ছিল, সবাই শান্ত করিয়ে রেখেছে। এতগুলো মানুষের সামনে কনে কবুল বলতে চায়নি, বিষয়টা ভীষণ অপমানজনক। রসনারা ফোন কেটে শাইনার পেছনে এসে বসলো, বলল, ওসব কথা মুখে আনিস না, মসজিদে ঝামেলা লেগে যাবে, এ মুহূর্তে এসে আর ঝামেলা করিস না। শাইনা জবাব দিল না। তিতলি ভিডিও কলটা আবারও বড় মামার সামনে রাখলো। সেখানে রসনার বড় ছেলে রায়হান সাদা পাঞ্জাবি টুপি পরা। বড় মামাকে বলল, এদিকে ঝামেলা হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করুন মামা। বড় মামা আশ্বাস দিলেন, ও সবার আদরের তো, একটু কান্নাকাটি করছে, সমস্যা নেই, সবাইকে শান্ত থাকতে বলো। শারমিলা ঘরের বাইরে দাঁড়িয়ে ফোনে কাকে যেন বলছে। কিছু হতে না হতেই সবার মাথা গরম হয়ে যায় কেন? ওকে জানাইছে নিশান পড়ানো হবে, এখন আকত পড়ানো হচ্ছে শুনেও কাঁদবে না? আশ্চর্য। পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে উঠেছে। তাসনুভা এসে টিস্যু দিয়ে আলতো করে শাইনার চোখের পানি মুছে দিল। রসনারা পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এরকম ভরা মজলিসে কেউ বলে বিয়ে করব না? কত আয়োজন করেছে তোর আব্বু, তোর বড় মামা, যা বলছে তাই বল। আশরাফের মা কোথায়? শাহিদা বেগম বললেন, আমি এখানে ভাবি। এদিকে আসো, মেয়ের পাশে থাকো, এমন সময় মাকে দরকার পড়ে। মেয়েকে একটু সাহস দাও, এমন দূরে দূরে কেন তুমি? বড় মামা ভিডিও কলে আসছেন। শাহিদা বেগমের দিকে তাকে বললেন, হয়েছে নাকি ওকে সেখানে নিয়ে যাব? শাহিদা বেগম বলল, দাঁড়াও আমি দেখি। তিনি শাইনার পাশে বসে পিঠে আলতো করে হাত রাখতেই শাইনা গা ঝাড়া দিল। শাহিদা বেগম বললেন, নইলে তোকে ওরা এসে নিয়ে যাবে, ওখানে বিয়ে পড়াবে। সেখানে কিন্তু সবাই বাপের বাড়ি, শ্বশুরবাড়ির পুরুষ মানুষ থাকবে, সবার সামনে কবুল বলতে হবে। শাইনা ফোপাতে ফোপাতে লাগলো। বড় মামা বললেন, আচ্ছা ওকে আর জোরাজুরি করিস না। আশরাফ ও রায়হান আসতেছে বোধহয়। আশরাফ সম্মতি নিয়ে মসজিদে চলে যাবে। শাইনার বুক ধরপড়িয়ে উঠল, ভাইয়ের সামনে তাকে কবুল বলতেই হবে। তার কান্নার বেগ আরও বাড়ল। কেউ তাকে রাজি করাতে পারল না। শাহিদা বেগম বলল, তাইলে তোর ভাই ভাসুরের সামনে বলিস কবুল। পৃথিবীতে নিখাত ভালো মানুষ আছে, তোকে আরেক জায়গায় বিয়ে দিলে ওখানে সুখে থাকবি, সেটাকেও বলতে পারবে। হতেও তো পারে তুই এই বিয়েতে আরও বেশি সুখী হবি। আর কিছু বলবো না তোকে, বড় ভাইয়ের সামনে বলিস এবার। আশরাফ এসে সবার উপর গর্জন শুরু করে দিল, সমস্যা কি এখানে? তোমাদের কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে কখনো? সবাই বের হওয়া ঘর থেকে, আমি সম্মতি নিয়ে চলে যাব। রায়হান শান্তভাবে বলল, সবাই একটু ঘরটা খালি করে দিন, দুলাভাই আসেন। বোনের জামাই আর দুই ভাই ঘরে প্রবেশ করল। মহিলারা ঘরের বাইরে পা রাখল। আশরাফ বসল শাইনার এক পাশে, অন্য পাশে বড় মামা আছেন, ওই বাড়ির জামাইও আছে, শাইনার বড় দুলাভাইও এসেছে। রায়হান কাবিন নামাটা এগিয়ে দিল। আশরাফের হাতে ফোন। ভিডিও কল চালু হতে বড় মামা ইজাব পেশ করলেন। আশরাফ ভারী গলায় বলল, সবে অপেক্ষা করে আছে, বল। বড় মামা বললেন, মোসাম্মদ শায়না মমতাজ, আপনি তাজদার সিদ্দিকী সাহেবকে এই মহারানায় স্বামী হিসেবে গ্রহণ করতে সম্মত হলে বলুন। বিসমিল্লাহ। শায়না মুখের ওপর ঘোমটা টেনে দিয়েছিল। তাসনুভা মাথা নিচু করে রাখা, চোখের জল আর কোলে রাখা হাতটা ভিজে যাচ্ছে। আশরাফ আবার তারা দিল। শাইনার নিঃশ্বাস আটকে রেখে বলল, বিসমিল্লাহ। বড় মামা বললেন, আলহামদুলিল্লাহ, কবুল। শাইনার ক্ষীণ কণ্ঠ হয়ে এলো। সে সশব্দে কেঁদে উঠে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল। তার কান্নার বেগ আরও বাড়ল। তার কান্না দেখে বাইরে দাঁড়িয়ে থাকা মহিলারাও চুপ হয়ে আছে। আশরাফও চুপচাপ হয়ে গেছে। শাইনা গা দুলে কাঁদতে লাগলো। বড় মামা আবারও বললেন। শাইনা কাঁদতে কাঁদতে শেষবারের মতো কবুল বলল।
সবাই একসাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে উঠল। ফোনের ওপাশে সবাই আলহামদুলিল্লাহ বলল। ভিডিও কলটা কেটে দেয়া হলো। তারপর আশরাফ কাবিননামাটা এগিয়ে গিয়ে কোথায় কোথায় স্বাক্ষর করবে তা দেখিয়ে দিল। শাইনার হাতে থাকা টিস্যুটা ভিজে গিয়েছে। বড় দুলাভাই তাকে আরেকটা টিস্যু দিল। চোখের পানিতে ভেজা হাতটা মুছে নিল শাইনা। রায়হান কলম বাড়িয়ে দিল। ভিডিও ক্যামেরা অন করলো। শাইনার হাত কাঁপছে। আশরাফ বলল, আস্তে আস্তে লিখে দে। শাইনা এলোমেলোভাবে স্বাক্ষর করে দিল। ইচ্ছে করলো এই কাগজে তার পাশে থাকা নামটা মিথ্যে করে দিতে, কাগজটা ছিঁড়ে কুচি কুচি করতে, চিৎকার করে বলতে যে বিয়ের সম্মতি মন থেকে আসে না, সেটা বিয়ে নয়, সে মানে না। কাবিন নামের স্বাক্ষর নিয়ে ভাইরাস চলে গেল। শাইনাকে ঘরে নিয়ে আসা হলো। এর মধ্যেই নানান কথা রটে গেছে চারপাশে। আপারা সব শুনে মা শাস্তি খালাদের বকছে। সব কথা কানে নিতে হবে কেন? রটে যাওয়া কথাগুলো এরূপ যে শাইনা এই বিয়েতে রাজি নেই, কারণ তার অন্য কারোর সাথে কিছু আছে, অন্য কোথাও পছন্দ আছে। তার মা বাবা ওই ছেলের কাছ থেকে ছাড়িয়ে তাজদারের সাথে বিয়ে দিচ্ছে বলে কাঁদছে। আরও হাজারটা কথা, নইলে তাজদারের মতো ছেলেকে বিয়ে করতে এত অনীহা থাকবে কেন? তাজদার সবচেয়ে আরও ভালো ঘরের মেয়ে আনতে পারত। আর বড়লোক, আরও স্মার্ট, আরও সুন্দরী, শিক্ষিত মেয়ে ডিজার্ভ করে সে। তিতলির ফুপিরা শাইনার ফুপুদের কথা শোনাচ্ছে। তাজদারকে কত বড় খানদানি পরিবারে শিক্ষিত সুন্দরী মেয়ে বিয়ে দিতে বলেছিল। মেয়েটার ছবি দেখালো, বলল একদম আমাদের বাড়ির মেয়েদের সাথে মিলে যেত এই মেয়েকে বউ করে আনলে। কিন্তু ভাবি জেদ ধরেছে শাইনাকে বউ করবে, কিন্তু সে মেয়ে এত নাটক করে কেমনে? তাজদার তাকে বিয়ে করতে রাজি হয়েছে, এই তো বেশি। আমার ভাইপো লাখে একটা, ওর মাকে কিসের ভূতে ধরেছে আল্লাহ জানে। কারো কথাবার্তা শুনল না। শাইনার খালাম্মা বলল, আপা এসব শুনলে মেয়েটা কষ্ট পাবে। আমার বঞ্জিও কম কিসে, ও পড়াশোনাটা শেষ করতে চেয়েছে, এখনও সবে অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষাটা দিয়েছে, বয়স 22-23 চলছে, দেখতে টেকতেই তো মন্দ না। ওকেও আমরা ভালো ঘরে বিয়ে দিতে পারতাম। আনিসের এক বন্ধু তো নিয়ে যেতে চাইছিল। শাশুড়ির বদনাম শুনে আমার আপার কথাবার্তা আগায়নি। ভালো ঘরে বিয়ে দিতে পারতেন আপনাদের মেয়েকে, কিন্তু তাজদারের মতো ছেলে পেতেন না। আপনারা তর্ক করতে পারবেন, কিন্তু সত্যি সত্যি থাক আপা, বড় কথা বাড়ালে কথা বাড়বে। বিয়ে যখন হয়ে গেছে তখন আর কথা না বাড়ানোই উচিত। সব শুনে গাজালা করছিল শাইনার। ঘরে যেতে না যেতেই সে ঘোমটা খুলে ছুঁড়ে ফেলল। সাজটাজ সব মুছে ফেলতে লাগলো। বড় ফুপু বলল, কি করছিস? অনুষ্ঠান তো বাকি আছে এখনো, সাজ নষ্ট করছিস কেন? শাইনা চেঁচিয়ে উঠে বলল, সবাই বের হ আমার ঘর থেকে, বের হ বলছি, আর কোনো অনুষ্ঠানে আমি থাকবো না। মা বললেন, তাহলে ওরকম পাগলের মতো যাস জামাইয়ের সামনে? তোর বাপ ভাই ওর বাপ ভাইয়ের হাতে তোকে তুলে দেবে না, জামাইয়ের হাতে তুলে দেবে না? তুই শাড়ি খুললি কেন? শাইনা অগ্নিতুল্য হয়ে বলল, কারোর সামনে যাব না আমি, তোমাদের আমি কখনো ক্ষমা করব না আম্মা। আমার জীবনটা শেষ করে দিলে সবাই মিলে, আমি তোমাদের শান্তি দেব না। আল্লাহ আমাকে মেরে ফেলুক, এই বাড়ির মেয়ে হয়ে জন্ম নিয়েই ভুল করেছি আমি, লুভির গোষ্ঠী। শাহিদা বেগম নিজেকে সামলে নিয়ে চলে গেলেন ঘর থেকে। রান্নাঘরে গিয়ে চোখ মুছতে লাগলেন। শারমিলা বলল, তোমরা মা মেয়ে এবার থামো, তুমি কেন কাঁদতেছ আবার? কোনো মা মেয়ের খারাপ চায়? এই মেয়ে কি বলছে শুনতে পাচ্ছিস না? সাবরিন বলল, আশ্চর্য, ওর কষ্ট লাগতেছে বলবে না? তোমাকে সেসব কানে তুলতে হবে কেন? আকদের খুরমা, খেজুর, মিষ্টি আর নাস্তার প্যাকেট চলে এসেছে। শাওন আর আনিস সব গাড়ি থেকে নামিয়ে বাড়িতে পা রাখল। তাসনুভা আর তিতলি দাঁড়িয়ে কথাবার্তা বলছে। শাইনা সাজ নষ্ট করে দিয়েছে শুনে তাসনুভার মেজাজ খারাপ হয়ে গেছে। এখনো একটা কাপল পিক তোলা হয়নি। এটা কোনো আকদের অনুষ্ঠান হলো? শাওন আর আনিসকে দেখা মাত্রই তাসনুভা বলল, আনিস ভাই, আপনার কি ফটোগ্রাফার ঠিক করেছেন? আনিস বলল, শাওনকে জিজ্ঞেস করো। শাওন বলল, তৌসিফ ভাই করছে। তৌসিফ তিতলির চাচার ছেলে। তিতলি খুব খুশি হয়ে বলল, তাহলে কিছুক্ষণ পর আসবে বোধহয়। কিন্তু শাইনা তো সাজগোজ নষ্ট করে ফেলেছে। আনিস বলল, ছবি ভিডিও বিয়ের সময় হবে, এখন দরকার নেই। তাসনুভা অবাক হয়ে বলল, দরকার নেই মানে? 12,000 টাকা দিয়ে সাজিয়েছি, কেন তাহলে? ভাইয়ার টাকাগুলো নষ্ট করার কি দরকার ছিল? শাওন বলল, আমাদের বললে লাভ কি?
তোমাদের বাড়ির বউ কেন সাজ নষ্ট করলো সেটা আমরা কি করে জানবো? তাসনুভা হনহনিয়ে চলে গেল। শাওন আর আনিস খোরমা, খেজুর আর মিষ্টি বিলি করলো। মসজিদে কি হয়েছে সব ফুপু খালাকে বলতে লাগলো। শাইনার শ্বশুর, চাচা শ্বশুর, ফুপু শ্বশুররা রেগে গিয়েছিল না বলায়, তাজদারে উঠে গিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। মহিলাদের খাবার দাবার শেষ হয়ে গিয়েছিল যদিও, কিন্তু দেরি হওয়াতে সবে আকত পড়িয়ে ফেলার তাড়া দিয়েছিল, তাই বরের লোকজন খাওয়া দাওয়া হয়নি। যারা খাওয়া দাওয়া করেনি তারা খেদে উঠোনে একটা বৈঠকে বসলো। বিয়ের অনুষ্ঠান কখন হবে, কিভাবে হবে সব নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা চলল। তাজউদ্দিন সিদ্দিকী প্রস্তাব দিলেন, সেলেমের গায়ে হলুদের অনুষ্ঠান একসাথে হবে, যেহেতু এক বাড়িতেই হচ্ছে, এতে অনুষ্ঠানে সুন্দর হবে, টাকা পয়সা দুই পক্ষের বেঁচে যাবে। প্রস্তাবটা সবার পছন্দ হয়েছে। ফটোগ্রাফারও চলে এলো কিছুক্ষণের মধ্যে। পড়ন্ত বিকেলে আউটডোর ফটোগ্রাফি করার পরিকল্পনা ছিল তাসনুভার, কিন্তু বরকনে দুজনে বেঁকে বসে আছে। ভাইয়া মসজিদ থেকে সোজা ঘরে গিয়ে ঘুমাচ্ছে। তার বউ গোসল নিয়ে সালোয়ার কামিজ পরে ফ্যান ছেড়ে গায়ে কাঁথা জড়িয়ে কপাল কুঁচকে ঘুমাচ্ছে। সে কারো মুখও দেখতে চায় না। অবশ্যই সব শুনলে মুরব্বীরা খারাপ কিছু বলবে, তাই সিদ্ধান্ত নেওয়া হলো ওরা দুজনে একটু আরাম করে নিক, তারপর রাতে ওই বাড়ির ছাদে সুন্দর করে ছবি টবি তোলার আয়োজন করা হবে। ছেলেমেয়েরা আনন্দ উল্লাস করবে ওদের ভাই আর ভাইয়ের বউ নিয়ে। শাইনাকে শাড়িটা পরিয়ে সাদামাটা ভাবে সাজিয়ে দেবে তাসনুভা। শাইনা বেঘরে ঘুমাচ্ছিল। মা তাকে ডেকে তুলল। খালি পেটে শুধু ঘুমালে হবে? ঘুম থেকে উঠে শাইনা আবিষ্কার করলো সে আর এই বাড়ির মেয়ে নেই, এরা সবাই মিলে তাকে পর করে দিয়েছে। মা তার জন্য ভাত নিয়ে এলো। আকদের অনুষ্ঠানেও আব্বা চমৎকার আয়োজন করেছেন। মাংস দিয়ে ভাত মেখে লোকমা তুলে শাহিদা বেগম বললেন, আংটিটা পরানো হয়নি, ওরা নাকি ওদের ছাদে আয়োজন করতেছে, না করিস না, এই দিনগুলো আর ফিরে পাবি না। শাইনা লোকমা মুখে নিয়ে চুপ করে রইল। গলার কাছে কিছু একটা আটকে আছে, ভাতের এত দাম। শাহিদা বেগম হাঁ করে চেয়ে রইল। শাইনা লোকমা মুখে রেখে একটু একটু ফোপাতে লাগলো। চোখের জল ভরে উঠতে লাগলো। বাপের বাড়ির ভাত ফুরিয়ে যাচ্ছিল, তার জন্য যে তাকে এভাবে বিয়ে দিতে হবে, এর চেয়ে তো বিষ দিলে ভালো হতো। শাহিদা বেগম বললেন, মুখে ভাত নিয়ে কাঁদতে নেই, তুই এরকম ঘুমাচ্ছিস শুনে মানুষ এক এক কথা বলতেছে। আকদের পর বর বউয়ের এখনো চেহারা দেখা দেখি হয়নি, বরের হাতে কেউ বউ তুলে দেয়নি, কি আশ্চর্যের কথা। শাইনা ভাতটা চিবিয়ে বলল, ওই মুখ আমি দেখতেও চাই না, আমার হাত কারো হাতে তুলে দিতে হবে না, আমাকে ভালো রাখার জন্য আমি যথেষ্ট, ওইসব মানুষ আমার অসুখের কারণ হবে আরও, আর খাবো না, যাও। শাহিদা বেগম আর জোরাজুরি করলেন না, চুপচাপ চলে গেলেন। কিছুক্ষণ পর তিতলি এসে বলল, শাইনা তোমাকে আপু সাজিয়ে দেবে, মুখটুকু ধুয়ে ফ্রেশ হয়ে নাও। শাইনা বিছানা থেকে নামলো না অনেকক্ষণ, মুখটা ফুলে গেছে। কিছুক্ষণ পর বিছানা থেকে নামলো, মুখে ঘন ঘন পানির ঝাপটা দিল। বড় আপা, মেজো আপা, ভাবি, চাচিরা সবাই শাড়ি টাড়ি পরে প্রস্তুত। তাসনুভা এসে শাইনাকে শাড়ি পরিয়ে দিল। সে আর কোনো হা না করলো না। সাজানোর পর তিতলি, তাসনুভা আর তাদের কাজিনরা এসে শাইনাকে নিয়ে বেরিয়ে গেল। নতুন বউ যেভাবে বাড়িতে প্রবেশ করে, শাইনার পা রাখার সময় সেই সব আয়োজন করে বাড়িতে প্রবেশ করানো হলো। শাইনা গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল চুপচাপ। রসনারা বলল, মুখ এভাবে গম্ভীর করে রাখতে নেই, একটু হাসি মুখে থাক, মানুষ বলবে আমি কি বউ আনলাম, একটু হাসে না। দাদিমা বলে উঠলেন, ছেলের বউকে তুই করে বলতে নেই, ও এখন পাশের বাড়ির মেয়ে নেই। রসনারা বললেন, আচ্ছা আর বলবো না, তিতলি যা, ওকে নিয়ে যা। ছাদে ছেলে মেয়েদের ঠাসা, সবাই কাজিন। বউ আসা মাত্র সবাই একসাথে হইচই করে উঠল। স্প্রে ছুড়ল, ফুলের পাপড়ি ছুড়ল। বউয়ের প্রবেশ পথটি সবাই মিলে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল। শাইনা ফুলের পাপড়ির ওপর হেঁটে ছাদে পা রাখলো। হঠাৎ আলোর ঝলকানি এসে তার মুখে পড়ল। গরম লাইটের আলোয় সে চোখ কুঁচকে ফেলল। লাইটটা আরও কাছে আসতেই শাইনা মুখ ঘুরিয়ে দাঁড়ালো। শক্ত করে তিতলির হাত চেপে ধরে বলল, লেন্সটা খুলে ফেলবো তিতলি, আমার চোখ জ্বলছে। তিতলি কিছু বলবে তার আগে সবে হো হো করে উল্লাসে ফেটে পড়ল। তৌসিফ পেছন থেকে বলল, পারফেক্ট টাইমে এন্ট্রি। শাইনা ধরে রাখা হাতটা ছেড়ে দিয়ে চোখ খুলে তাকালো।
সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে তাজদার সিদ্দিকী, সেই অহংকারী দাম্ভিক চেহারা, চোখ দুটো নিষ্পন্দ অথচ তীক্ষ্ণ, শক্ত চোয়াল, ঠোঁটের কোণে হালকা একটু বাঁক। এটাই তুচ্ছ তাচ্ছিল্যর একমাত্র চিহ্ন। এমন চেহারা দেখে হাসতে ভয় হয় আর কাঁদতে লজ্জা। এই লোকটা বেশ ভালো করে জানে সে কতটা ঘৃণার চোখে তাকে দেখে। না জানলেও শাইনা এখন যেভাবে তাকে আছে তাতে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেসব যন্ত্রণা ভুলে গেছে এক লহমায়। তার চোখে মুখে তখন বিস্ময়ের চেয়ে বেশি ক্ষোভ, কারণ সামনে দাঁড়িয়ে থাকা লোকটাই তার জীবনের বড় যন্ত্রণা। চোখের যন্ত্রণা অনেকটা কমের কাছে। ফটোগ্রাফার সাথে সাথে কয়েকটা ক্লিক করলো। তাজদার সিদ্দিকীর চোখ ঘুরে গেল। তাকে আর আপাদেরকে যেভাবে আঙ্গুলে তুলে ইশারায় বেরিয়ে যেতে বলল টিভির ঘর থেকে, ঠিক সেভাবে একই ভঙ্গিমায় একই আঙ্গুল তুলে সাথে সাথে ভারী গলায় আদেশ ঝাড়ল ক্যামেরাম্যানের ওপর, ক্যামেরা অফ, আগে পারমিশন নেবে ছবি তোলার জন্য, রেডি কিনা? এই তিতলি এদিকে আয়, লেন্স খুলে নে। তিতলি ছুটে এলো, শাইনাকে বলল লেন্সে প্রবলেম হচ্ছে। শাইনার চোখে অসম্ভব জ্বলছে, তবুও সে শক্ত কণ্ঠে বলল না। সাদে মোটামুটি সুন্দর আয়োজন করা হয়েছে। ফটোগ্রাফি সুন্দর হওয়ার জন্য তৌসিফ, তাসনুভা, তিতলি সব রকমের আয়োজন করেছে। ওদের ছবি তোলার ভীষণ শখ, পারে না সারাক্ষণ ক্যামেরা নিয়ে বসে থাকতে। শাইনার শখ নেই এমন না, সে শাওনকে প্রায় সময় জ্বালাতো ছবি তুলে দেওয়ার জন্য, কিন্তু আজ তার সব বিরক্ত লাগছে। ইচ্ছে করছে সব ছেড়ে ছেড়ে চলে যেতে, কিন্তু যাওয়া যাবে না। 10-10টার কথার উঠে যাবে। শারমিলা আর সাবরিন এসেছে তাদের ছেলেমেয়ে নিয়ে, ভাবিও এসেছে। শাইনা তার 3 ভাইকেও দেখলো, মোটামুটি সবাই হাজির। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নিচে আতশবাজি ফোটাচ্ছে দেখে বাবা চাচারা গর্জন তর্জন শুরু করে দিয়েছে। এই ছেলেগুলোর আর শান্তি নেই, কিছু হতে না হতেই ঠাস ঠাস করে বাজি ফোটানো শুরু করবে। দিনের বেলায় যতটা না উচ্ছ্বসিত ছিল সবাই, রাতের অনুষ্ঠানে তার চেয়ে বেশি কোলাহল হইচই বেড়েছে। শাইনের এখন স্পষ্ট মনে আছে, যখন তাদের বাড়িতে কোনো বিয়ে হতো, অনুষ্ঠান শেষ অবধি সে বসে থাকতো বিয়ে বাড়িতে। আম্মু ডাকলো, যেত না। রাত বাড়ছে, ওদের আংটি বদলটা হয়ে যাক, তোর আব্বারা ঘুমিয়ে পড়বে, সারাদিন অনেক ধকল গিয়েছে। রসনার এসে তাসনুভাকে কথাটা বলল। তাসনুভা তিতলিকে বলল, ভাইকে ডেকে নিয়ে আয়। তাজদার সিদ্দিকী ছাদের এক কোনায় তার ভাই বন্ধু আর দুলাভাইয়ের সাথে দাঁড়িয়ে কথাবার্তায় মগ্ন। তিতলি গিয়ে ডেকে আনলো। তাজদার সিদ্দিকী আসা মাত্রই রসনারা আংটির বক্স খুলে দিল, বলল এটা পরিয়ে দাও। তাসনুভা হাত নেড়ে বলল, ক্যামেরা এইদিকে এইদিকে। ফটোগ্রাফাররা ছুটে এলো। শাইনাকে ক্যামেরার দিকে তাকাতে বললে সে তাকাতে পারল না। লেন্সটা তাকে বিপদে ফেলবে সে বুঝতে পারছে। তাসনুভা বলল, এভাবে মুখ বানিয়ে রাখলে ছবি ভালো উঠবে না, আশ্চর্য। সে বিরক্তিতে তেতে উঠল। রসনারা চোখের ইশারায় ধমকালো। তারপর তাজদার সিদ্দিকের দিকে আংটিটা বাড়িয়ে দিয়ে বলল, পরিয়ে দাও। শাইনা, আঙুল দাও মা। শাইনা কোনো দিকে না তাকে হাতটা বাড়িয়ে দিল। তাজদার সিদ্দিকে হাতটা ধরতে শাইনা আরও গুটিয়ে গেল। তৌসিফ ক্যামেরা ধরে বলল, শাইনা হাতের দিকে তাকাও। শাইনা তাকালো না। সাউন্ড ডেকে বলল, এভাবে দাঁড়িয়ে আছিস কেন, হাতের দিকে তাকা। শাইনা তারপরও সহজ হতে পারল না। তৌসিফ এসে শিখিয়ে দিল কিভাবে তাকাতে হবে, হাতটা কিভাবে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। শাইনা তার হাতটার দিকে তাকালো। তাজদার সিদ্দিকে আংটি পরিয়ে দিতেই শাইনা হাতটা ছাড়িয়ে নিল দ্রুত। শাওন বলল, একটু হাস। শাইনা অল্প হাসার চেষ্টা করলো, কিন্তু চেহারার মলিন ছাপ দূর হলো না তবুও। আনিস এগিয়ে এসে শাইনার হাতে একটা আংটি দিল। তৌসিফ বলল, ব্রো হাত বাড়িয়ে দাও। তাজদার সিদ্দিকে হাত বাড়িয়ে দিল। শাইনার ডান হাত দিয়ে শুধু আংটিটা পরিয়ে দিল দায়সারাভাবে। তৌসিফ বর্গীয় শব্দ উচ্চারণ করে বলল, হয়নি। সে এগিয়ে এসে শিখিয়ে দিল কিভাবে এক হাত অন্য হাতে ধরে ধীরে ধীরে আংটি পরিয়ে দেবে। আংটিটা আবারও খুলে নিল তৌসিফ। তাজদার সিদ্দিকি খুলতে চাইল না। তৌসিফ জোরপূর্বক নিয়ে নিল। শাইনা আবারও আংটিটা পরিয়ে দিল সবার মন মতো করে। তৌসিফ বৃদ্ধাঙ্গুল দেখে বলল, পারফেক্ট। সবার ঠোঁটে হাসি ফুটল। রসনারা শাহিদা বেগম আর আফসার সাহেবকে ডেকে আনলেন। তাজউদ্দিন সিদ্দিকিও এলেন। তৌসিফ মজা করে শাহিদা বেগমকে বলল, চাচিমা
আজ মেয়ের হাতে তুলে দিলে কিন্তু আমাদের বাড়িতে রেখে দেব। তৌসিফের মা জোহরা বেগম ধমকালো। তৌসিফ তা দেখে আরও ঠোঁট এলিয়ে হাসল। রওশনার হেসে বলল, কথাটা কিন্তু ভুল বলিসনি, তুলে দিলে রেখে দেবো আজকের জন্য। শাইনা চট করে বলে উঠল, আমি থাকবো না। সবার মনোযোগ কেড়ে নিল তার কথাটা। তাজদার সিদ্দিকও তাকালো কথাটা শুনে। শাইনা গম্ভীর মুখে কথাটা বলতেছে। রওশনার হেসে ফেললেন। ওই দেখো কি বলে মেয়েটা। আচ্ছা বেশ, থাকিস না, ও বিয়ের অনুষ্ঠানের পর তো এমনি আসবি। বড় মামা, খালু, ফুপা সবাই উপস্থিত হওয়ার পর বরের হাতের ওপর কনের হাতটা তুলে দেওয়া হলো। তাসউদ্দিন সিদ্দিকী কর্ণপক্ষকে আশ্বাস দিয়ে বললেন, বাড়ির মেয়ে আরেক বাড়িতে এসেছে, এত ভয় পাওয়ার কিছু নেই। কথাবার্তা তো আমাদের মধ্যে হয়েছে, ভালো রাখার দায়িত্ব শুধু যার হাতে তুলে দিচ্ছেন তার নয়, আমাদেরও মেয়ে ভালো থাকবে, চিন্তার কিছু নেই। আশরাফের মা, আশরাফের বাপ মেয়েকে নিয়ে একদম চিন্তা করবে না, আমরা বাড়ির মেয়ে এনেছি ভালোর জন্যই। শাইনের বড় মামা বললেন, আপনি একাই সব বলে দিলেন, আমাদের আর কিছু বলার রইল না, ছেলেমেয়েরা ভালো থাকলেই আমরা ভালো থাকি। শাইনা চোখ নিচে নামিয়ে রেখেছে। নিজের হাতটা ওই হাতের ওপর। ওই রকম একটা মানুষ কাউকে ভালো রাখতে পারে যাকে দেখলে রাগে ঘৃণায় তার আপাদমস্তক জ্বলতে থাকে, সে রাখবে তাকে ভালো? এই বোকার দলগুলো কি জানে এই লোকটা কত ছোট লোক? পয়সা প্রতিপত্তি দিয়ে মানুষকে মূল্যায়ন করে। তারা যদি আজও দরিদ্র থেকে যেত তাহলে এরা তাদের দিকে ফিরেও তাকাতো না। খানদানি পরিবারের সুন্দরী শিক্ষিত মেয়েকে বউ করে আনতো ঢোল পিটিয়ে। এদের সে হাড়ে হাড়ে চেনে। তার পরিবার এদের সাথে ভালো মানুষই দেখাতে পারে, কিন্তু সে পারবে না। তার মন থেকে ঘৃণা না সরলে সে কোনোদিন এদের মন থেকে মেনে নিতে পারবে না। তাজদার সিদ্দিকে সে কখনো মাফ করবে না, এটার কথা সে ভাবতেও পারে না। হাতটা অনেকক্ষণ ওই হাতটার ওপর ছিল। নামে নিতে মনে হলো শাইনা বেঁচে গেল। সারা জীবন কি করে এই লোকটার সাথে থাকবে? শুধু হাতে হাত রেখেছে, এতেই তার দম বন্ধ লাগছে। মুরব্বীরা সবাই চলে যেতে তাজদার সিদ্দিকে জোর দিয়ে তিতলিকে বলল, তোকে বলেছিলাম না লেন্সটা খুলে নিতে? তিতলি ভয়ে ভয়ে এগিয়ে এসে শাইনাকে বলল, তোমাকে জিজ্ঞেস করেছিলাম অসুবিধা হচ্ছে কিনা। তাজদার সিদ্দিকে আবারও গর্জে উঠল, আমি কি বলেছি শুনিসনি? তিতলি শাইনাকে চেয়ারে বসে লেন্স দুটো আস্তে করে খুলে নিল। শাইনার গাল ভিজে গেল চোখের জলে, অসম্ভব পরিমাণে জ্বলছে। তিতলি তার দিয়ে ফ্যানটা ঘুরিয়ে দিল, তারপর টিস্যু দিয়ে আলতো করে গাল মুছে দিতে লাগলো। তাসনুভা অসম্ভব বিরক্ত হয়ে বলল, লেন্স পড়লেও নাকি কারো চোখ জ্বলে, অদ্ভুত। শাইনাকে কথা শুনে সরে গেল সে। শাইনা একটু পানি খেয়ে জিরিয়ে নিল। তৌসিফ বলল, শাইনা আজ কিন্তু ঘুমাতে পারবে না, অনেক ফটোশ্যুট হবে। শাইনা চুপ করে বসে রইল। তৌসিফ ভাইয়ের সাথে সে এখন মোটামুটি টুকটাক কথা বলে। আগে বলতো না, তৌসিফ ভাইও বলতেন না, ওই লোকটা তাদের সাথে কাউকে কথা বলতে দিত না। সবার জন্য ঝাল মিষ্টি জাতীয় খাবার ব্যবস্থা হয়েছে, জুসের বোতলও আনা হয়েছে। এসব দেখে আশরাফ আপত্তি জানাতেই তাসমিনের স্বামী বলে উঠল, আমার সম্বন্ধীর একটা মাত্র বউ, থাক, টাকা খরচ করতে দেন। সবাই হেসে উঠল। সে কথা শুনে তাজদার সিদ্দিকি কিছু বলল না। শাইনার বোনের জামাইরা কত কি বলল, তাজদার সিদ্দিকি জবাবে কিছুই বলেনি, চুপচাপ সবার হাসি ঠাট্টা শুনে যাচ্ছে। বড় বড় বক্স আনা হচ্ছে। শাইনা একপাশে চুপ করে বসে রইল। শাওন বাক্স রেখে এসে বলল, ওই কিছু খাবি? শাইনা বলল, বাড়ি যাব। এটাই তো তোর বাড়ি, এর চেয়ে বড় মিথ্যে আর কথা হয় না। এই বাড়িকে তার একটু আপন লাগছে না। শাওনের কথার জবাবে সে কিছু বলল না, শুধু বলল, একটু ঠান্ডা পানি খাবো ভাইয়া। ঠিক আছে দাঁড়া। তাজদার সিদ্দিকি তৌসিফকে জিজ্ঞেস করেছিল প্যাকেজিংগুলো ঠিকঠাক আছে কিনা। সম্ভবত সেখানে বড় সড়ো চিকেন বার্গার, পেস্ট্রি, জিলাপি, 7 আপ আর জুসের বোতল আনা হয়েছে সবার জন্য। আরও কয়েক রকমের খাবার এসেছে। ফুরিয়ে এলে এই বাক্সগুলো খোলা হবে। শাওন এত সব দেখলো না, তৌসিফকে বলল, শাইনের জন্য একটা জুসের বোতল দাও তো। তাজদার সিদ্দিকি বার্গার, পেস্ট্রি বক্স সহ বাড়িয়ে দিল। শাওন শাইনাকে সেখান থেকে ডেকে বলল, মনি বার্গার খাবি? শাইনা মনে মনে বকা দিল তাকে। এক ঝাঁক মানুষের সামনে জিজ্ঞেস করছে বার্গার খাবে কিনা। সবাই তার দিকে তাকিয়ে আছে। শাইনা কিছু বলল না। শাওন তার জন্য এক গাদা খাবার নিয়ে এলো। শাইনা শুধু জুসের বোতলটা নিল, আর কিছু নিল না। জুসটা পুরোটা খেলো সে। ঠান্ডা হয়
খেতে ভালো লাগছিল, তার গলা শুকিয়ে আসছে বারবার, আজ এত তেষ্টা পাচ্ছে তার। জুসটা খাওয়া শেষে মনে হলো লিপস্টিক সরে গেছে। ফোনের সেলফি ক্যামেরা অন করে ঠোঁট দেখতে যাবে, তখনই ক্যামেরাম্যান তাজদার সিদ্দিকে দেখা গেল। তার কিছুটা পেছনে ছেড়ে বসে ফোন দেখছে। ফোনের ব্রাইটনেস হাই, আঙুল নেড়ে নেড়ে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করছে সম্ভবত। সে ক্যামেরা অন করেছে মনে হতেই চোখ তুলে তাকালো সেদিকে। শাইনা চট করে ক্যামেরা নামিয়ে নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর গম্ভীর মুখে সরে পড়লো সেখান থেকে। বড় আপা বলল, তুই চলে এলি কেন? উনি বোধহয় তোর সাথে কথাটা বলার জন্য ওদিকে গিয়ে বসে আছে, তুই ইশারা টিশারা বুঝিস না? শাইনা আকাশ থেকে পড়লো, অবাক হয়ে বলল, আমি কথা বলবো? মেজো আপা দ্বিগুণ অবাক হয়ে বলল, আজব, তুই কথা বলবি না তো কে বলবে? তোর জামাই না? জামাই হয়েছে তো কি হয়েছে, কোলে নিয়ে নাচবো? বড় আপা আর মেজো আপা জমে গেল, একে অপরের দিকে তাকালো অবাক চোখে। শাইনা এক কোনায় গিয়ে বসলো যাতে তাজদার সিদ্দিকী তাকে না দেখে আর সেও তাজদার সিদ্দিকীকে না দেখে। খাওয়া দাওয়া পর্ব শেষ হতেই আবারও ফটোশ্যুট শুরু হলো। তৌসিফ আবারও দুজনকে এক জায়গায় নিয়ে এলো। ছাদে মিড ভলিউমে গান চলছে। এতক্ষণ হিন্দি গান চলছিল, এবার হাবিব ওয়াহিদের কণ্ঠে সেই গানটা চলছে। গোধূলির আকাশ লাজুক লাজুক, সন্ধ্যা এখনো জেগে, তোমার জন্য শুধু তোমার জন্য। শাইনের পছন্দের গান। তৌসিফ এসে একটা কাপল ছবি দেখালো। সেখানে বরটা কনের হাত ধরে হাতের ওপর ঝুঁকেছে। শাইনের আপাদমস্তক শিউরে উঠল, সে বেঁকে বসল। সেই ধরনের ছবি তুলবে না? তৌসিফ বলল, আরে ভাবিমণি, এইসব কাপল পোজ এখন প্র্যাকটিস করে নাও, বিয়ার গায়ে হলুদের সময় লাগবে, তখন আর শিখিয়ে দিতে পারবো না। শাইনা রাজি হলো না। এই মুহূর্তে তাকে রাজি করানোর সাধ্য নেই। সে বেঁকে বসতেই তাজদার সিদ্দিকও বেঁকে বসলো। তৌসিফ আর শাওন একে অপরের দিকে হতাশ চোখে তাকালো। তৌসিফ শেষমেশ কিছু সাদামাটা পোজ দেখালো যেখানে হালকা দূরত্ব আছে। তাজদার সিদ্দিকী চুপচাপ দেখলো, কপাল কুঁচকে। তৌসিফ সেগুলো শাইনাকে দেখালো, বলল, এভাবে দাঁড়াতে নিশ্চয়ই সমস্যা হবে না? শাইনা নীরবে সম্মতি দিল শাওনের চোখ রাঙানি দেখে। প্রথম দিন থেকে তেরামি শুরু করে দিয়েছে। ফটোশ্যুট শুরু হলো আবারও। তাজদার সিদ্দিকীর ঘড়ির সাথে শাইনার ঘোমটা একটা কোণা আটকে দেওয়া হলো। শাইনা অনেকটা দূরে দাঁড়িয়ে। তৌসিফ বলল, ওড়নাটা ভাইয়ের হাতে আটকানো থাকবে, তুমি ঘাড় ফিরিয়ে তাকিয়ে থাকবে ভাইয়ের দিকে আর একটুখানি হাসবে। শাইনার সাথে সাথে ঘোমটা টান দিয়ে বলল, এটাও হবে না। তৌসিফ, শাওন সবাই হতাশ। শাইনার বড় দুলাভাই জামিল বলল, মনে হয় আমাদের লজ্জা পাচ্ছে, আমরা তাহলে নিচে যাই। তাজদার সাহেব, আমরা নিচে আসছি। তাজদার সিদ্দিকে মাথা নাড়ল অল্প করে, তারপর তৌসিফকে বলল, আমাকে ছাড়বি কখন? আর একটু দাঁড়া। সে শাইনার কাছে এগিয়ে এসে বলল, শাইনা, কথাটা শোনো, ভাইকে অনেকদিন ধরে রাজি করিয়েছি, তুমি এভাবে বেঁকে বসলে কিভাবে হবে? শাইনা বলল, আমি ওভাবে তাকে ছবি তুলব না। একদম কাঠ কাঠ ভাষায় কথাটা বলে দিল সে। তৌসিফের আর কি বলার থাকে, তারা সবাই হতাশ। শেষমেশ দুজনকে দুদিকে মুখ করে দাঁড় করিয়ে ছবি তুলে তৌসিফ বলল, এবার মনে হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রী, পারফেক্ট বলে হতাশ হয়ে সে ক্যামেরা রেখে দিল। চেয়ারে বসে জুসের বোতল খুলে গলা ভিজালো। শাইনা বাকি ক্যামেরাম্যানকে বলল, আর ছবি তুলব না, এটা নামান। তিতলি বলল, মিমি আর ঝুমরা নাচছে, এখন বাড়ি যেতে পারবে না তুমি। শাইনা না করলো না। তাজদার সিদ্দিকও কিছুক্ষণের জন্য সরে গেছে। সাথে মোটামুটি কিশোর কিশোরী তরুণ তরুণীরা আছে, যারা নাচবে, তারা প্রস্তুতি নিয়ে এসেছে। শাইনার একটু ভালো লাগলো, এবার মন খারাপটা ক্ষণিকের জন্য দূর হয়ে গেল। কিন্তু নাচ শুরু হওয়ার পর ছাদে আরও ভিড় জমতে শুরু করলো। বড় আপার, মেজো আপার ছেলেমেয়েরাও নাচছে, সবাই মিলে আনন্দ করছে। 7-8 বছরের কাজিনরা সবাই মিলে শাইনাকে মাঝখানে টেনে নিয়ে এলো। বড় আপার মেয়ে নাচছে কোমর দুলিয়ে, মেজো আপার ছেলে নাচছে, নাচতে নাচতে পড়ে গেল। শাইনা তাকে তুলে নিয়ে গালে আদর করে দিয়ে বলল, হয়েছে, কাঁদে না। কালা মুনিল বিয়ে। শাইনা বলল, আমার মাথা ব্যথা পেয়েছ? না না। শাইনা মেজো আপাকে বলল, ওকে এখানে ছেড়ে দিয়েছ কেন? মেজো আপা বলল, থাক, নাচুক। শাইনাকে ঘিরে সবাই নাচতেছে, বাকিরা ছবি ভিডিও তুলতেছে।
গানের তালে যারা নাচতে লজ্জা পায় তারাও নাচছে। বড় দুলাভাইকে টেনে নিয়ে এসেছে শাওন। দুলাভাই বলল, আমাকে ছাড়, আমি নাচতে জানি না। শাওন বলল, আমার বোন তোমাকে এতদিনও নাচতে শেখাতে পারলো না, আফসোস। সবাই একসাথে হো হো করে হাসলো। শাইনাও সবার সাথে হেসে ফেলেছিল। বিয়ে, তাজদার সিদ্দিক এইসব সে ভুলে গিয়েছিল একদম। মনে হচ্ছিল এটা তাদেরই বাড়ির কোনো অনুষ্ঠান। সবাই যখন তাকে ঘিরে নাচছিল তখন শাইনাও অল্প অল্প করে হাততালি দিচ্ছিল। ঠিক সে সময় বড় ভাইয়া মেজো ভাইয়াদের সাথে তাজদার সিদ্দিকীকে দেখা গেল। চোখাচোখি হতে শাইনা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, পিঠ করে দাঁড়ালো নাচনেওয়ালিদের ভিড়ের মধ্যে। সরে সরে থাকলো যাতে তাজদার সিদ্দিকীকে চোখে না পড়ে। তার হাসি মাখা চেহারা মলিন হয়ে এসেছে আবারও। নাচ গান শেষ হতে হতে প্রায় রাত 2:30 পার হয়ে গিয়েছে। বাচ্চাদের নিয়ে বাচ্চার মারা চলে গেল। ধীরে ধীরে ছাদ হালকা হতে লাগলো। শাইনা এক কোণে বসেছিল ভাই বোনের সাথে। ছাদে তখন শুধু বড় বউয়ের ভাই বোন, ভাবি আর দুলাভাইরা, তারা সবাই বসে আগাম পরিকল্পনা করছে গায়ে হলুদে সবাই কী রঙের গ্রুপ ড্রেস কিনবে আর কি করবে ইত্যাদি ইত্যাদি। শাইনা চুপচাপ। তাজদার সিদ্দিকী মাঝে মধ্যে কথা বলছে ভাইদের সাথে। তখন সবাই উচ্চস্বরে হেসে উঠছে। সবাই শালা পরামর্শ করে বেরিয়ে যেতে লাগলো একে একে। শাইনাকে রেখে সবাই চলে যাচ্ছিল। শাইনার শাড়ির কুঁচি ধরে লম্বা লম্বা পায়ে হেঁটে দরজা অব্দি যেতেই বড় আপা চোখ রাঙিয়ে বলল, কথা বল, বসে আছে ওখানে, ঠাস ঠাস করে চর মারব সব শিখে দিতে হলে। শাইনার নিঃশ্বাস কেঁপে উঠল। হাতের তালু, পায়ের তালা ঘামছে। ছাদের দরজা টেনে বন্ধ করে দিল বড় আপা। তাজদার সিদ্দিকী দূরে একটা চেয়ারে বসে আছে, পিঠ কুজো করে, হাঁটুতে কোনোয় ভর রেখে। চোখ দুটো শাইনার দিকে। শাইনা একবার ঘাড় ফিরিয়ে তাকালো। তাজদার সিদ্দিকে তার দিকে তাকাতে দেখে এই প্রকাণ্ড ছাদে সে এই লোকটার সাথে একাই সব ভাবতেই সে আকপাস কিছু না ভেবে অনবরত দরজা ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল। অনেকগুলো পায়ের শব্দ একসাথে শোনা গেল। ছাদের দরজা খুলে দিতেই শাইনা সশব্দে কেঁদে উঠে বড় আপার ওপর মেজাজ দেখে নেমে যেতে লাগলে বকতে বকতে, গোটা গোষ্ঠী মিলে নাটক শুরু করেছে আমার সাথে, সরো সামনে থেকে, আর একটা কথা বললে কেয়ামত ঘটবে এখানে। শারমিলা আর সাবরিন একে অপরের দিকে তাকালো, বলল, উনি কি মনে করবেন বলতো? শাইনা ঘরে এসে আবারও চেঁচামেচি জুড়ে দিল। সবাই জড়ো হয়েছে তার ঘরে। বড় আপা বলল, আশ্চর্য, তোদের কথাবার্তা হয়নি, তাই কথা বলার সুযোগ করে দিয়েছিলাম। শাইনা বলল, কিসের কথাবার্তা? দরজা বন্ধ করে দিয়েছ কোন সাহসে? দাদিমা বললেন, ও মা, ও ভুল কি করলো? এক ছাদে দাঁড়াতে না পারলে এক ঘরে থাকবি কেমনে? কথাটা শুনে মা চাচিরা সরে যাওয়ার পর আপা আর ভাবিরা সবাই হাসতে লাগলো। শাইনা দাদির ওপর খেপে বলল, সবাই যাও তো এখন, বের হও আমার ঘর থেকে, ফালতু পেঁচাল করতে আসে কানের কাছে। সবাইকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল সে। তারপর শাড়ি সাজ খুলে বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে দেরি করে উঠল সে। দাদিমা ঠেস মেরে বলল, নতুন বউ দেরি করে ঘুম থেকে উঠেছে, সবাই সরে দাঁড়াও। হাসাহাসি করতে লাগলো তারা। শাইনা দাঁতে ব্রাশ চালাতে চালাতে বাইরে বেরিয়ে এলো। পুরনো অভ্যাস, পুকুরে মুখ ধোয়ার টানটা এখনো যায়নি। ঘাটে বসে ব্রাশ করতে লাগলো সে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। ওড়নাটা কোনো মতে বুকের সামনে ভাঁজ করে পড়েছে। চোখে রোদ পড়ায় চোখ দুটো কচলে আছে। ব্রাশ শেষে পুকুর ঘাটের দিকে এগিয়ে যেতে যেতে তার চোখে পড়ল তাজউদ্দিন ভিলার ছাদে একটা লম্বা ছায়া। কানে ফোন চেপে রাখা, পাশে থুতু ফেলল এদিকে তাকাতে তাকাতে। শানা কিছুক্ষণ দাঁড়িয়ে ছায়াটার দিকে তাকিয়ে থাকলো, ব্রাশ হাতে স্থির হয়ে। থুতু ফেলতে দেখে প্রচণ্ড ক্ষোভ নিয়ে আরেক পা বাড়াতেই পা পড়ল শ্যাওলা ভেজা ঘাটে। হঠাৎই পায়ের নিচের জমিন সরে গেল। সে ছিটকে গিয়ে পুকুরে পড়ে গেল জল ছিটিয়ে।